আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ওয়েবিনারে। আমি এনায়েতুর রহিম। আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা সায়েন্টিস্ট, শিক্ষাবিদ, মেন্টর। তো আমি আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে হায়ারিং ইন ডেটা সায়েন্স, হায়ারিং ইন ডেটা সায়েন্স রোলস, হোয়াট ক্যান্ডিডেটস নিড টু নো। সো এটা হচ্ছে আমার টাইটেল এবং আই হ্যাভ অনলি ওয়ান স্লাইড। ডোন্ট ওয়ারি, নট টু মেনি, অনলি ওয়ান স্লাইড। দিস ইজ দ্য স্লাইড। ওকে, আমি এই স্লাইডটাই ফলো করব। তো এটা হচ্ছে আজকের এজেন্ডা। আমার প্ল্যান হলো 1 ঘন্টা এখানে কথাবার্তা বলা। তো যদি 1 ঘন্টার কিছু সময় বেশি লাগে, আমি আমি আই উইল বি হ্যাপি টু বি হিয়ার, বাট আমার কাছে মনে হয় 1 ঘন্টা ইজ এনাফ। তো আজকে যারা জয়েন করেছেন এখানে সবাইকে again once again thank you so much for joining. I really appreciate it. It means a lot to me. um, so আমি আমি প্রথমে আজকের যে এজেন্ডা সেটা একটু বলি। সেটা হলো যে আমি প্রথমেই এই স্লাইডে যেটা আছে আমি এটা এক্স্যাক্টলি ফলো করব। হায়ারিং ম্যানেজার্স পার্সপেক্টিভ, ধরেন আমরা কিভাবে আসলে হায়ার করি, এই পার্সপেক্টিভটা যদি আপনার জানা থাকে, এই সম্পর্কে যদি আপনার একটা মোটামুটি একটা আইডিয়া যদি পান, তাহলে আপনি কিভাবে প্রিপেয়ার করবেন নিজেকে বা কিভাবে জব সার্চ করার যে স্ট্র্যাটেজি সেটা আপনি ডেভেলপ করবেন, সেই সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে? এরপর হচ্ছে যে বিফোর অ্যাপ্লাইং দ্য জব, মানে আসলে অ্যাপ্লাই করার আগে আসলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে জব ডেসক্রিপশন পড়বেন, সেই সম্পর্কে কিছু বলবো। তারপরে ধরেন আপনি যদি ইন্টারভিউ কল পান, ইন্টারভিউ ইন্টারভিউয়ের সময় কিভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন, সেই জিনিসটা নিয়ে খুবই সংক্ষেপে আমি একটুখানি বলবো। তারপরে আপনি আসলে জবটা পাবেন কিনা, বা আপনার ইন্টারভিউ থেকে আপনি কিভাবে কোনো কিছু সেন্স করতে পারবেন কিনা, সেটাও ইউনো সেই সম্পর্কে যদি সময় থাকে একটুখানি কথা বলবো। দেন আপনি কোশ্চেন আনসারের জন্য আমি এটা ওপেন করে দেবো, আপনাদের কোশ্চেন নেবো। দেন আমি ফোনটা একটু মিউট করে রাখি, কারণ লোকজন ইয়ে করতেছে। ওকে, অলরাইট। তো আমার পার্সপেক্টিভটা বলি। আমি হচ্ছে যেমনটা আগে বললাম যে আমি দীর্ঘদিন আহ, আহ, এই ফিল্ডে কাজ করতেছি, মানে অ্যানালিটিক ফিল্ডে। আমার ক্যারিয়ার শুরু হয় একাডেমিয়াতে, এবং বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম এবং পড়িয়েছি। এরপরে বিদেশে আসছি, আমেরিকা এবং কানাডা মিলিয়ে আমার 22 বছর হলো, প্রায় 22 বছর হয়ে গেল অলমোস্ট। এখানে আমি কর্মজীবন শুরু করি একাডেমিয়াতে ফ্যাকাল্টি হিসেবে। তারপরে আমি ইন্ডাস্ট্রিতে সুইচ করেছি। তো ইন্ডাস্ট্রিতে প্রায় 8 বছর ধরে আমি আছি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে। ডেটা সায়েন্টিস্ট হিসেবে শুরু করে এখন আমি প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। তো আমি রিসেন্টলি একটা একটা পজিশন আমরা হায়ার করেছি আমাদের আমাদের কোম্পানিতে। বাট এর আগেও আমি বিভিন্ন হায়ারিং এর সময় বিভিন্ন কমিটিতে কাজ করেছি। বাট আমি আমার রিসেন্ট যে এক্সপিরিয়েন্স সেই সম্পর্কে, সেখান থেকে আমি আপনাদের কাছ থেকে একটা পার্সপেক্টিভ শেয়ার করতে চাই আর কি। তো ধরেন এই কেন আমি এই ওয়েবিনারটা করছি, এর কারণ হলো যে ধরেন আপনারা নিজেরা যারা বিশেষ করে ডেটা সায়েন্স নিয়ে আগ্রহী, এই ফিল্ডে পড়াশোনা করতেছেন, বিশেষ করে ইউএসএ তে বা ইউরোপে বা কানাডাতে, অস্ট্রেলিয়াতেও হয়তো বা অ্যাপ্লিকেবল হইতে পারে, বাট এনি ডেভেলপড কান্ট্রিতে যেখানে এই ফিল্ডের জব আছে। তো এ, আমার এরো এত ডেটা সায়েন্স ট্রেনিং, তাই না? লিঙ্কডইন খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই সব জটিল জটিল সব প্রজেক্ট করতেছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ট্রান্সফার লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, চ্যাট জিপিটি, ইত্যাদি 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 অনেক। সো এসব দেখে মনে হতো যে বাহ, খুব ভালো, সবাই তো টেকনিক্যাল জিনিস শিখে ফেলতেছে, ইটস গুড, আমাদের ওয়ার্ক ফোর্সে এদেরকে কাজে লাগানো যাবে। কিন্তু আমি যখন এই রিসেন্ট একজন ডেটা সায়েন্স রোলে আমরা একজনকে হায়ার করতে গেলাম, তখন আমার একটা বিশাল, আমি একটা ধাক্কা খেলাম যে আসলে আমরা ক্যান্ডিডেট পাচ্ছি না। ঠিক আছে? এটা একটা সারপ্রাইজিং না, যে এত ডেটা সায়েন্স ট্রেনিং, কোর্সেরা, এডেক্স, ইউডেমি, সবাই ডেটা সায়েন্টিস্ট, স্টিল আমরা হায়ার করতে গিয়ে এই চ্যালেঞ্জটা ফেস করলাম। তো এই জন্য আমি এই পার্সপেক্টিভ, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাদের যারা, আমাদের দেশি যারা বাংলা ভাষাভাষী, তাদের
খানিকটা ইনফরমেশন তাদের কাছে আমি শেয়ার করতে চাই, বিকজ এটা আমার ওয়ান অফ দ্য গোলস অ্যাকচুয়ালি। আমি ডেফিনেটলি একটা লিঙ্কডইনে পোস্ট দিয়ে একটা ইংলিশে একটা ওয়েবিনার করতে পারতাম, মেনি পিপল উড বি ইন্টারেস্টেড, কিন্তু আমি জাস্ট চাইছি যে আমাদের ছেলেপেলেদের ইউনো তারা তাদেরকে আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে চাই আর কি। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। অফকোর্স আমার কাছে অনেকেই যোগাযোগ করে, বিশেষ করে ইন্ডিয়ান ছেলেপেলে অনেকে যোগাযোগ করে, তাদের সাথে আমি ফোনেও কথা বলি, যারা তারা যখন আমার সাথে কনসাল্টিং করতে চায় বা শুনতে চায় আর কি। আই ডু দ্যাট ফ্রি। সো এটা হচ্ছে আমার কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশন কেন আমি এটা করছি। তো হোয়াট ইজ হায়ারিং ম্যানেজার্স পার্সপেক্টিভ? ওকে, সো হায়ারিং ম্যানেজার যে পার্সপেক্টিভ সেটা হলো একটা কোম্পানি যখন একটা পজিশনের জন্য একটা টিমে একটা হায়ার করে, বুঝতে হবে যে এটা হচ্ছে একটা রিয়েলি একটা স্মল টিম। ইভেন ধরেন গুগল বলেন, ফেসবুকে বলেন, ওরাও কিন্তু কাজ করে রিয়েলি স্মল টিমে। এক একটা প্রোডাক্ট নিয়ে হয়তো 5-6 জন এর একটা টিম, ঠিক আছে? সো এই হায়ারিং টিম গুলো ইউজুয়ালি ভেরি স্মল। মানে কি, ওই স্মল টিমের একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে, স্পেসিফিক টাইপ অফ পিপল তারা খুঁজতেছে উইথ স্পেসিফিক স্কিল সেট, ঠিক আছে? এইটাই হচ্ছে হায়ারিং ম্যানেজারের পার্সপেক্টিভ। মানে তারা ওইটাই চাইতেছে, একটা স্পেসিফিক টাইপ অফ পিপল বা স্পেসিফিক ক্যান্ডিডেট যে এসে এই কাজটা করতে পারবে, ঠিক আছে? ভেরি সিম্পল, রাইট? ভেরি ইজি। কিন্তু জব ডেসক্রিপশন যখন আপনারা পড়বেন, তখন দেখা যাবে যে জব ডেসক্রিপশনে এমন কিছু নাই যে সেখানে তারা চাইতেছে না। মানে সবকিছুই অনেস্টলি, অধিকাংশ জব ডেসক্রিপশনে I don't have even 50% of the skills. I don't have. I think nobody has it. It's not possible. Okay? So job description দেখে ঘাবড়ানোর কারণ নাই। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট রেকমেন্ডেশন হচ্ছে এটা। আর জবের জন্য অ্যাপ্লাই করার পরে যদি আপনি কল না পান বা যদি কিছু না হয় বা ধরেন কোনো রেসপন্স পেলেন না, এর মানে এই না যে আপনার যোগ্যতা নাই। আপনার যোগ্যতা আছে, কিন্তু হয়তোবা ওটা ওই জবের সাথে ফিট করতেছে না। হায়ারিং ম্যানেজার এক্স্যাক্টলি যা চাচ্ছে তার সাথে ম্যাচ হচ্ছে না বলে হয়তো তারা ইন্টারভিউতে আপনাকে ডাকছেই না। এইটা হয় কারণ হলো ক্যান্ডিডেটের পার্সপেক্টিভ থেকে আমি কাইন্ড অফ এই যে এজেন্ডা গুলা কাইন্ড অফ ব্যাক অ্যান্ড ফোর্থ করবো আর কি। তো ক্যান্ডিডেটরা কি করে, যখন একটা জবের ওপেনিং হয় তারা শুধু টাইটেল দেখেই অ্যাপ্লাই করে দেয়। আমি নিজেও এই কাজ করি, ঠিক আছে? কিন্তু কিন্তু ওই জন্য হয় কি যে এই হিট অর মিস, মানে বলে না স্প্রে অ্যান্ড প্রে, মানে আমি সব জায়গায় রেজুমে ছেড়ে দিলাম, এখন যেখানে লাগে। এটা একটা স্ট্র্যাটেজি, বাট ইট ডাজন্ট ওয়ার্ক ভেরি ওয়েল। এই জন্য দেখবেন যারা গুড ক্যারিয়ার অ্যাডভাইজার তারা বলে কি যে তোমার প্রত্যেকটা রেজুমে হইতে হয় টার্গেটেড, মানে ওই কোম্পানির ওই জবের জন্যই টার্গেটেড। ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি, এগেইন হায়ারিং ম্যানেজার্স পার্সপেক্টিভ। ধরেন আমি একটা হায়ারিং ম্যানেজার, আমি হায়ার করতেছি, তার কাছে আমি স্পেসিফিক কিছু স্কিল চাইলাম। ধরেন আজকেই ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে দিয়েছি কি যে আমার একজন কলিগ উনি একজন স্ট্যাটিস্টিশিয়ান হায়ার করবেন কনসালট্যান্ট হিসেবে, যার স্পেসিফিক একটা স্কিল সেট দরকার। সেটা কি? কমপ্লেক্স সার্ভে ডেটা অ্যানালিসিস করার স্কিল, ঠিক আছে? এখন ধরেন এই কিওয়ার্ডটা শুনে অনেকেই ভাববে ও আচ্ছা আমি তো সার্ভে ডেটা অ্যানালাইসিস করেছি, বাট সার্ভে ফলে তারা অ্যাপ্লাই করবে। আবার যারা পুরো ব্যাপারটা আসলে জানে হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস, যে কমপ্লেক্স সার্ভে ডেটা অ্যানালাইসিস, যারা জিনিসটা জানে তারা বুঝবে যে এখানে কি ধরনের স্কিল চাওয়া হচ্ছে। তাহলে দেখেন, যারা শুধু সার্ভে নাম শুনেই অ্যাপ্লাই করবে, সেটা হয়তো দেখা যাবে 50 জন অ্যাপ্লাই করছে ওরকম, বা ইনফ্যাক্ট আরো বেশি। 100 জনের মধ্যে দেখা যাবে 80% তারা অ্যাপ্লাই করবে যে সার্ভে নাম দেখে, ও আচ্ছা সার্ভে ডেটা, আই নো হাউ টু ডু দিস। কিন্তু যারা অ্যাকচুয়ালি জানে হোয়াট ইজ কমপ্লেক্স সার্ভে, দে নো দ্য মিনিং, দেখা যাবে হয়তো 10%, ঠিক আছে? সো ওই 90% কে আমি তো কোনো রেসপন্ডই করবো না, বিকজ আমি ইমিডিয়েটলি বুঝতে পারবো তাদের রেজুমে দেখে যে দে ডোন্ট ইভেন নো দ্য কোর রিকোয়ারমেন্টস অফ দিস পজিশন। বুঝতে পারছেন জিনিসটা? সো আন্ডারস্ট্যান্ডিং দ্য জব ডেসক্রিপশন এবং ডিসাইফারিং যে জব ডেসক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ওই জার্গন গুলো খুব ইম্পর্টেন্ট। কমপ্লেক্স সার্ভে ইট হ্যাজ এ মিনিং। আমি যদি বলি
মেশিন লার্নিং, অর আমি যদি বলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমি যদি বলি এনএলপি, ওগুলোর স্পেসিফিক মিনিং আছে। ফার্মা কোম্পানিতে বা ধরেন লাইফ সায়েন্সে প্রত্যেকটা ডোমেইনের এরকম কিছু জার্গন আছে, কমন কিছু ওয়ার্ড আছে, টেকনিক্যাল ওয়ার্ড, যেটা ইন্ডাস্ট্রি পিপল ইউজ করে, ওইটা একটা স্পেসিফিক মিনিং আছে। সেটা অ্যাকচুয়ালি ওই ডোমেইনে কি মিন করে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, then you can think that yes, I match my skill set, my perspective, my background matches with the job description. এটা হচ্ছে at a very high level, okay? Then at a specific level আমি বলবো, যেটা আমি যেমনটা আগে বলছিলাম, যে কেন প্রত্যেকটা জবের জন্য আপনার রেজুমেটা টার্গেটেড হইতে হয়, ঠিক আছে? কেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন রেজুমে দেখি, যেটা বললাম, হায়ারিং ম্যানেজার কিন্তু অলওয়েজ মাথার মধ্যে রাখছে যে সে আসলে কি চায়। তো শুরুতেই সে ওই স্ক্যান করে একটা রেজুমে, সে হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড স্ক্যান করে, এর বেশি না, কিন্তু দেখে যে ওইখানে সে আসলে ওটা দেখে পাচ্ছে কিনা সেটা যে চাইতেছে। তো ধরেন আমি চাইলাম একজন ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তো ইউজুয়ালি আমার মাথার মধ্যে থাকবে কি, যে সে হয়তো হবে স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের বা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স, সাম প্রজেক্টস বা সামথিং লাইক দ্যাট। তো এরকম না হয়ে ধরেন এমন একটা ডিসিপ্লিনের কেউ অ্যাপ্লাই করলো, যার সাথে ডেটা সায়েন্সের রিমোটলিও কোনো কানেকশন নাই, প্লাস সে রেজুমেতে এমন কিছু ডেমনস্ট্রেট করছে না যেটা দেখে আমি কনভিন্সড হব বা ইন্টারেস্টেড হব। তো এই ধরনের রেজুমে ইমিডিয়েটলি স্ক্রিনড আউট, মানে ওগুলো আমরা আর দেখবো না আর কি। এটার মধ্যে একটা বিগ সমস্যা হলো করে কি, যখন যারা ইয়াং বা যারা নতুন ইন্ডাস্ট্রির জবে ঢোকার জন্য রেজুমে তৈরি করে, কিছু কিছু দুষ্ট রিক্রুটার আছে, বিশেষ করে ইন্ডিয়ান রিক্রুটার, এরা করে কি, তারা আপনার রেজুমে বানায় দেয় এবং সেই রেজুমেতে হেন স্কিল নাই যেটা সে লেখে না। ধরেন এক একটা কোম্পানিতে কাজ করছে, 1 পৃষ্ঠা ব্যাপী তার স্কিল, এই ধরনের রেজুমে ইমিডিয়েটলি স্ক্রিনড আউট, ঠিক আছে? বিকজ ইট ইজ নট পসিবল ফার্স্ট অফ অল টু নো অল অফ দিস থিংস। এবং আমরা বুঝি এটাকে বলে রেজুমে ইনফ্লেশন, ঠিক আছে? মানে আপনার স্কিল ইনফ্লেশন, দ্য স্কিল দ্যাট ইউ ডোন্ট হ্যাভ, ইউ আর ইনফ্লেটিং ইট। এটা হচ্ছে কি, এগেইন এটা বেজ অন এক্সপিরিয়েন্স, এটা আমরা বুঝছি যে এই ধরনের ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি এটা উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো রেজুমেতে আনরিলেটেড আননেসেসারি জিনিস দিতে হয় না। ধরেন আমি চাইলাম যে, আমি বলছি স্পেসিফিক্যালি আপনার আর এ কমপ্লেক্স সার্ভে ডেটা অ্যানালিসিসের স্কিল আমি চাই, ওইখানে ওই রিলেটেড কিছু নাই, কিন্তু আপনি বলতেছেন আপনি জাভা জানেন, আপনি ম্যাটল্যাব জানেন, আপনি সি জানেন, these are totally irrelevant. I don't really care, honestly, as a hiring manager. আপনি ওগুলো জানেন কিনা, you get no credit from my side, because of course জাভা সি এগুলো জানা খুবই ভালো জিনিস, but it's not relevant to this role, right? So এই জন্য বলছি যে don't put মানে irrelevant unnecessary information. You have to highlight the primary skill that I'm looking for, and then additionally you can say I also know this, but definitely not as a highlight. When you highlight unimportant, less important, irrelevant things, that creates kind of doubt in the mind. Okay, again, this is, we are all human, right? এটা যে সবার জন্যই সত্যি ব্যাপারটা এরকম না, এটা মোটের উপর আমার তাই মনে হয়, আমি সেই জিনিসটা আমি শেয়ার করলাম আর কি। অলরাইট, তো এটা হচ্ছে তাহলে কি হলো, ফাইনালি হায়ারিং ম্যানেজার পার্সপেক্টিভ হচ্ছে জবের জন্য স্পেসিফিক স্কিল সেট যেটা আমরা চাইতেছি, সেই জিনিসটা যে রেজুমের সাথে সবচেয়ে বেশি ম্যাচ হয় তাদেরকে আমরা ফেস টু ফেস ইন্টারভিউতে কল করি। অলরাইট, সো এট দিস পয়েন্ট আমি একটুখানি পজ দেই, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তো যেটা একটা কোশ্চেন ছিল আর কি, কোশ্চেন মানে আপনি আপনি করছেন, উত্থাপন করছেন যে যে জব ডিসক্রিপশনে যা বর্ণনা থাকে সেখান থেকে আমি হায়ারিং ম্যানেজারের পার্সপেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করবো, কারণ সেখানে তো আসলে মোস্ট অফ দা যেটিতে আপনি যেটা বলছেন যে এত কিছু থাকে, সো হাউ টু আইডেন্টিফাই দা হায়ারিং ম্যানেজার পার্সপেক্টিভ ফ্রম দা জব ডিসক্রিপশন। ওকে, এটা আসলে হচ্ছে কি, এটা না, এটা কোনো ফর্মুলা না, এটা একটা স্কিল। তো আমি আমি কিভাবে এই জিনিসটা অ্যাসেস করি সেটা বলি। ধরেন আমি যদি কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করি, দেখবেন আপনি যখন জব ডেসক্রিপশন পড়বেন, আপনি এনিথিং জেনেরিক লেখা আছে, হ্যাঁ, যে আপনার পাইথন, আর, এসকিউএল,
কোডিং টোডিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে, এগুলো হচ্ছে গদ বাঁধা কথা, এইচআর এর কথা। কিন্তু একটা দুইটা লাইন থাকবে যেটা দেখবেন গদ বাঁধা কথা না, আলাদা কথা। সেটা থাকতে পারে ইউজুয়ালি এট দ্য ভেরি এন্ড, অথবা কাইন্ড অফ নিচের দিকে থাকবে। এইসব গদ বাঁধা কথা বলার পরে লেখা থাকবে যে ক্যান্ডিডেটস যাদের এই স্কিলটা আছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, বা ক্যান্ডিডেটস যারা এই টাইপের অ্যানালিসিস করেছে তাদেরকে উই আর ইন্টারেস্টেড, প্রেফার্ড। এই যে একটা দুইটা লাইন দেখবেন পুরা জবের মধ্যে, একটা দুইটা লাইন এরকম থাকবে, যেইটা আপনার একটা বিগ ক্লু যে আসলে এই জবে কি করা লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা, আমি দেখছি যে এইভাবে কাজ হয়। বাট অনেক ক্ষেত্রে দেখবেন ওইরকম ক্লু থাকে না, সেক্ষেত্রে ধরেন মানে আসলে কিছু করার নাই, মানে হায়ারিং ম্যানেজার পার্সপেক্টিভ বোঝার কোনো উপায় নাই। বাট সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনি ওই রিক্রুটারকে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন, লিঙ্কডইনে হোক বা যেভাবে হোক, যে আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য পজিশন, আই ওয়ান্ট নো এ লিটল বিট মোর, and these are my skill set, but what do you think, can you share with some additional perspective? এই ধরনের ইনকোয়ারি যখন করবেন তখন ওই রিক্রুটারও কিন্তু ইন্টারেস্টেড হয়। রিক্রুটারকে যদি মানে মেসেজ দেন, এই আমি তোমার জবে ইন্টারেস্টেড, লুক এট মাই প্রোফাইল, এটা হচ্ছে কি গতানুগতিক, ওরকম 100-200 মেসেজ সে পায়। কিন্তু ওই যে কমেন্টটা তাকে করবেন, যে ইনকোয়ারিটা করবেন, ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ। যে বলবেন যে আই সি দ্যাট দিস ইজ হোয়াট ইউ আর লুকিং ফর, বাট আই ওয়ান্টেড টু নো আ লিটল বিট মোর অ্যাবাউট দ্য হায়ারিং ম্যানেজার্স পার্সপেক্টিভ। এই ধরনের কিছু বাড়তি ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন একটা ইন্টারেস্ট শো করবেন, তখন রিক্রুটারও বুঝবে যে ও ইয়া মেবি 100টা কমেন্টের মধ্যে একটা কমেন্ট আলাদা, ডেফিনেটলি অ্যাজ এ হিউম্যান ওই কমেন্টের প্রতি তখন রিক্রুটাররা অ্যাটেনশন দেয়। ওকে, সো ওইভাবে আপনি চেষ্টা করতে পারেন ওই হায়ারিং ম্যানেজারের পার্সপেক্টিভটা জানা। অনেক সময় হায়ারিং ম্যানেজার নিজে লিঙ্কডইনে জব পোস্ট করে, যেমন আমরা কিছুদিন আগে একটা হায়ার করেছি, আমি লিঙ্কডইনে পোস্ট করেছিলাম, তো আমার কাছে অনেকে যোগাযোগ করছে, এবং অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কোয়ারি আর কি। সো ওইভাবে আপনি করতে পারেন মামুন। এনি আদার কোয়েশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল, ধরেন আপনার একটা ডাটা সায়েন্টিস্ট পজিশনের জন্য প্রায় 600 কিংবা 900 অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে। তো ইনিশিয়াল স্টেজে রেজিউমেটা কিভাবে সিলেক্ট করেন? এটা কি আপনার অনেক ক্ষেত্রে বলে যে আপনার এটিএস সফটওয়্যার ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আপনার ইনিশিয়াল স্টেজে রেজিউমে ড্রপ করে দেয় আর কি, আসলে ব্যাপারটা আসলে কি? রাইট, তো আসলে হায়ারিং ম্যানেজারের কাছে এই 600-700 রেজুমে যায় না। এগুলো হচ্ছে ওই কোম্পানির রিক্রুটার থাকে, সেই রিক্রুটার সে ওই ধরনের রেজুমেকে প্রথমে স্ক্রিন করে তারা আমাদের কাছে পাঠায় আর কি। তো 600-700 আসলে হয় কি যে এইগুলো হচ্ছে যে আম, উম, মানে আমার অভিজ্ঞতায় বলে না যে এত আসলে অ্যাপ্লিক্যান্ট আমরা পাই। আমি জানি না, যেহেতু আমি ওই স্টেজে নাই, মানে মানে রিক্রুটারের পার্সপেক্টিভ থেকে আমি তো দেখি না। বাট ইউজুয়ালি যেটা হয়, 600-700 অ্যাপ্লিকেশন পরে, হ্যাঁ লিঙ্কডইনে কিছু কিছু জবে আমি দেখছি এরকম প্রচুর, ইউনো উইদিন হাফ অ্যান আওয়ার দেখা গেলো 200 অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে বসছে। ঠিক আছে, তো সেটা হয় ওগুলো যায় হলো রিক্রুটারের কাছে। এগেইন রিক্রুটাররা ওরকম সফটওয়্যার বা লিঙ্কডইন তাদেরকে রাইট ক্যান্ডিডেট খুঁজে পেতে লিঙ্কডইন তার অ্যালগোরিদম ব্যবহার করে রিক্রুটারদেরও তো 200টা রেজুমে দেখার টাইম নেই, থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? ওরা সাম কাইন্ড অফ এআই এইড ইউজ করে, এবং সেটা লিঙ্কডইন প্ল্যাটফর্ম যদি হয়, লিঙ্কডইন সেটা প্রোভাইড করে, এবং সেখান থেকে তারা বের করে। নাও ওইটা কিভাবে কাজ করে সেটা সেটা আমি জানি না এক্স্যাক্টলি, বাট আমার যেটা মনে হয়, আই ক্যান গেস, from a machine learning or data scientist perspective, like আমি যদি একটা টুল বিল্ড করি, আমি কি ফিচার গুলো দেখবো? প্রথম জিনিস হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, রাইট? একটা ক্যান্ডিডেটের প্রায়র এক্সপিরিয়েন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, তো ধরেন এবং সে কতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, এইগুলা দিলে ইজিলি আপনি মানে রিক্রুটারের মনোযোগ পাবেন, মানে অ্যাটেনশন ড্র করতে পারবেন আর কি। তো ওইভাবে কাজ হয় আর কি। তারপর রিক্রুটার আপনাকে হায়ারিং ম্যানেজারের কাছে ক্যান্ডিডেটদেরকে প্লেস করে। যেমন আমরা যখন হায়ার করলাম, আমাদের কাছে কিন্তু অনেক কোম্পানির আপনার রিক্রুটাররা তাদের রেজুমে পাঠাচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, আমি দেখতেছি, ওকে দিয়ে বললাম না এটা বাদ, এটা বাদ, এটা বাদ, হ্যাঁ এটাকে আমি ইন্টারভিউ করতে চাই। সো আমি ওইভাবে
তখন এই জিনিসটা এইভাবে কাজ হয় আর কি। তো আমি ইন্টারভিউ করার পরে আমি যদি মনে করি দেন আমার যে ডিরেক্টর আছে তখন তার কাছে আমি পাঠাই যে ওকে নেক্সট স্টেপ তুমি ইন্টারভিউ করো। আর আমার কাছে ইন্টারভিউতেই যদি আমি যদি বলি যে না ইট ইজ নো বাদ, তখন বাদ, তাহলে ওই স্টেজেই আউট। এভাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ, মেসেজ পেলাম। ওকে, তাহলে আমি তাহলে কন্টিনিউ করি না? আচ্ছা, তাহলে দেখেন গেল যে কি হলো হায়ারিং ম্যানেজার্স পার্সপেক্টিভ বিফোর অ্যাপ্লাইং ফর জব। বিফোর অ্যাপ্লাইং ফর জব যেটা আমি অলরেডি ব্যাক এন্ড ফোর্থে বলে ফেলছি, যে চেষ্টা করবেন রেজুমে মানে জব স্পেসিফিক রেজুমে বানাইতে, টার্গেটেড। আমি জানি এটা ভেরি টাফ জব, অনেক টাইম কনজিউমিং জব, বাট অ্যাটলিস্ট 4-5টা ভার্সন রাখবেন আপনার রেজুমের, যেগুলো আপনি জবের জন্য দিবেন। ধরেন আমি যখন জব খুঁজি, আমার ধরেন 2টা ভার্সন থাকে, ঠিক আছে? একটা হলো যে ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্যাল ভার্সন, সেখানে সায়েন্টিস্টদের সাথে কাজ করি আমি, সেই ধরনের ফোকাসড। আর আরেকটা থাকে হচ্ছে মেশিন লার্নিং, যেখানে আমি ইউনো মোর দ্যান ডেটা সায়েন্স, ইটস মোর লাইক মেশিন লার্নিং। সেখানে আমার ওই রিলেটেড প্রজেক্ট, ওই রিলেটেড স্কিলের জিনিসগুলো আমি হাইলাইট করি। তো আমার 2টা ভার্সন থাকে রেজুমের, ঠিক আছে? তো যারা, যেহেতু আমি এখন অলরেডি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, সো আমার জন্য 2টা ভার্সন ইজ ওকে। বাট আপনি যখন একদম ফ্রেশ ক্যান্ডিডেট বা যখন নতুন ইন্ডাস্ট্রি যেতে চাইতেছেন, তখন আসলে আপনার আরো ভার্সন থাকা উচিত বলে আমি মনে করি। কারণ আপনি তো জাস্ট একটা কোম্পানিতে টার্গেট করবেন না, তাই না? আপনি ধরেন 4-5 ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য হয়তো আপনি টার্গেট করবেন, এবং ওইরকম 4-5টা ভ্যারিয়েন্ট আপনার থাকতে হবে আর কি, থাকলে ভালো বলে আমার মনে হয়। ওকে, নাও ডিউরিং দ্য ইন্টারভিউ, ওকে অলরেডি 26 মিনিট চলে গেছে। ওকে, ডিউরিং দ্য ইন্টারভিউ, ওকে দেখেন ইন্টারভিউ হচ্ছে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এই আমাদের যারা জব খুঁজি আর কি, তাদের একটা কমন মিস্টেক আছে, তা আমরা মনে করি যে ইনফ্যাক্ট বিশেষ করে এনি ইয়াং ফ্রেশ ক্যান্ডিডেট, তারা নিজের টেকনিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে খুব উচ্চ ধারণা রাখে। ওকে, এটা ভালো, কোনো সমস্যা না, কিন্তু ইন্টারভিউতে টেকনিক্যাল টেকনিক্যাল অ্যাবিলিটির থেকেও আপনাকে অ্যাজ এ হিউম্যান আপনাকে প্রেজেন্ট করতে হবে হু ইউ আর, ঠিক আছে? এবং আপনি সিস্টেম্যাটিক্যালি থিঙ্ক করতে পারেন কিনা, হ্যাঁ, এবং কিভাবে আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সিম্পল কিছু উদাহরণ দিই, আসলে এই জিনিসগুলো এত শর্ট টাইমে বলা যায় না, এক্সপ্লেন করা যায় না। এটা হলো মেন্টরিং এর বিষয় আর কি, বুঝতে পারছেন? ইট টেকস টাইম টু লার্ন অ্যাকচুয়ালি। বাট আমি একটা বিগ পিকচার ওভারভিউ দিই। ধরেন ইন্টারভিউতে আমি যেভাবে ইন্টারভিউ নেই, ঠিক আছে? সবাই তো এরকম না, বাট মোরলেস আমি হয়তো এরকম, মানে আমি এক্সপেক্ট করি যে ইন্টারভিউর এরকম হবে। ধরেন আমি প্রথমেই তারে বলি, দেখো আমি তোমার কোনো টেকনিক্যাল কিছু জিজ্ঞেস করবো না, ঠিক আছে? মানে ওই ভয়টা ভাঙাই দিই, কারণ ইন্টারভিউতে আমাদের ভয় থাকে কি, ও মাই গড টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করলে তো আমি না পারি। এই জন্য আমি প্রথমে বলি, আই এম নট গোনা আস্ক ইউ টেকনিক্যাল থিং, I just want to learn about you, okay? But at the end, definitely আমি টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করি, কিন্তু ইনডিরেক্টলি। বাট অনেকে আছে ডিরেক্টলি জিজ্ঞেস করে বসে, that's their style. But what is common in all the interviews is একটা কোশ্চেন যে টেল মি অ্যাবাউট ইউ, রাইট? দিস টেল মি অ্যাবাউট ইউ থিং। সো এখানে অনেকেই ভুলটা যে করে যে এই টেল মি অ্যাবাউট ইউতে বলতে গিয়ে তারা 4-5 মিনিট নিয়ে ফেলে। ইউ শুড নট ডু দ্যাট, ওকে? সো আমার রেকমেন্ডেশন হচ্ছে টেল মি অ্যাবাউট ইউতে আপনি খুবই সংক্ষেপে 30-40 সেকেন্ড, অ্যাট মোস্ট 50 সেকেন্ডস, ইউ হ্যাভ টু টেল মি অ্যাবাউট ইউ, হু ইউ আর। মানে এটা এখন এক্স্যাক্টলি কি বলবেন সেটা আসলে এক এক ক্যারিয়ার অ্যাডভাইজার এক একভাবে অ্যাডভাইস করে। সো আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক রেকমেন্ডেশন, ইট ডিপেন্ডস। ফর এক্সাম্পল ইন ডেটা সায়েন্স রোল আপনি যেটা বলবেন, আমার মনে হয় যেটা বললে ভালো, সেটা হলো যে আপনি কুইকলি আপনার একাডেমিক হিস্টোরিটা বলবেন, ভেরি কুইক, লাইক 10 সেকেন্ড। এগেইন 10 সেকেন্ড মানে এক্স্যাক্টলি 10 সেকেন্ড তা না, আমি বলতেছি উইদিন এ মিনিট, লাইক 1/6 ওইভাবে চিন্তা করবেন আর কি। যে ওকে
I did my undergrad in this field. I did my then moved on and doing my masters and did my PhD. That's it. Done. মানে কিসে কিসে সেটা আপনি বলে ফেললেন। That's it. And then আপনাকে ওই টেল মি অ্যাবাউট ইউ এর মধ্যেই বুঝাইতে হবে যে কেন আপনি প্যাশনেট, কেন আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে, ইন দিস জব। এর মধ্যে এটাও বলতে হবে যে আপনার প্রায়র এক্সপিরিয়েন্স কি। ধরেন আমার তো স্পেসিফিক এক্সাম্পল দেওয়া কঠিন, ধরেন আমি কিভাবে বলি সেটা শোনেন তাহলে। ধরেন আমি যেটা বলি যে আমি হচ্ছে এগেন ডিপেন্ডিং অন সিচুয়েশন, ধরেন আমি বলি যে আমি হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ান টার্নড ডেটা সায়েন্টিস্ট। দুইটা জিনিস হাইলাইট করি, ডিপেন্ডিং অন দ্য জব ডিসক্রিপশন, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি আই এম অ্যাপ্লাইং ফর এক্সাম্পল আমি যদি ফার্মা কোম্পানিতে অ্যাপ্লাই করি তখন আমি অবশ্যই আমার স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করি বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট, প্লাস আমার যে মেশিন লার্নিং এর যে স্কিল সেই সাইডটা হাইলাইট করি। কিন্তু ধরেন আমি যদি লেটস সে ফেসবুকে যখন আমি ইন্টারভিউ দেই তখন কিন্তু আর ওইটা ম্যাটার করে না, ঠিক আছে, কারণ ফেসবুক গুগলের আমি কিন্তু ইন্টারভিউ দিয়েছি জাস্ট টু লার্ন দেয়ার প্রসেস। তাদের মূল জিনিসটাই হলো টেকনিক্যাল স্কিল। প্রথম ইয়েতেই তাদের একদম হাই লেভেল টেকনিক্যাল স্কিল নিয়ে তারা আপনাকে ইন্টারভিউ নিবে। তো এগেইন ডিপেন্ডিং অন সিচুয়েশন, বাট ইন জেনারেল কুইকলি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা বলবেন যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইউ হ্যাভ এ PhD ইন স্ট্যাটিস্টিক্স, আই হ্যাভ, আপনি ধরেন মাস্টার্স ইন ডেটা সায়েন্স, অর ধরেন M.Pharm or Pharm.D, ইত্যাদি ইত্যাদি বললে কুইকলি বলবেন যে আপনি started my career in academia, ধরেন আমি যেটা করছি, তারপর I transition to industry, and then what is important, I highlight that I have 8 years in this industry, or 8 years in life science experience, or 8 years of experience in industry. So এই যে একটা নাম্বার দিয়ে আমি কি করলাম দেখেন, জেনারিক 10 সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ড বলতে বলতে একটুখানি পজ দিয়ে বললাম যে I have 8 years of experience in this domain. এটা আমি শেষে এসে বললাম বিকজ দ্য থিং দ্যাট ইউ সে অ্যাট দ্য এন্ড, এইটা ওই হায়ারিং ম্যানেজারের মাথায় থাকে, ও ওকে 8 ইয়ার্স, সো এটা একটা পজিটিভ জিনিস। এই স্কিলগুলো ডেভেলপ হয় হচ্ছে যে উইথ টাইম, ওভার টাইম, ওকে, অথবা আপনি যদি প্র্যাকটিস করেন একজন মেন্টরের সাথে বা সামথিং লাইক দ্যাট, তারা আপনাকে এই স্কিল বলবে। Basically you are selling yourself, you are a kind of salesperson at this point, okay, but you have to be honest and genuine, and then at the same time you have to be humble, and also at the same time you have to promote yourself. Like it's a delicate balance that you have to learn to do this, and it will not happen in 1 or 2 interviews. I gave like hundreds of interviews, so I have that skill now. সো এটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউ। তো নাও টেল মি অ্যাবাউট ইউ এর এই যে বললাম 50 সেকেন্ড 60 সেকেন্ড, এর পরে ডোন্ট গো বিয়ন্ড দ্যাট। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। অনেকে বলে 2 মিনিটস, আমার কাছে মনে হয় 2 মিনিটস ইজ টু লং, কারণ ধরেন একটা ইনিশিয়াল ইন্টারভিউ হচ্ছে 30 মিনিটস এর, এখানে যদি আপনি 2 মিনিটস বা 3-4 মিনিটস নিয়ে ফেলেন, দ্যাটস আ লট অফ টাইম, রাইট? সো লেস দ্যান 1 মিনিটে শেষ করে আপনি যেটা বলবেন, দিস ইজ হাউ আই ডু ইট, যে ওকে ইয়া আই ক্যান টেল মোর অ্যাবাউট my projects and my current work and so on, but let me know. এই যে বলে আমি তার কাছে বলটা পাঠাই দিলাম যে সে কি এই মুহূর্তে আমার আরো এক্সপিরিয়েন্স শুনতে চাইতেছে নাকি সে আসলে আমাকে এগুলো নিয়ে পরে জিজ্ঞেস করবে। সো ইট শুড বি এ কনভারসেশন, ইউ অলওয়েজ হ্যাভ টু গিভ দেম দ্য অপরচুনিটি যে should I continue, or the manager should ask me more question now. So যেটা হয়, আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম ক্যান্ডিডেট বলে যাচ্ছে, মানে আমি তো পুরো বোর্ড হয়ে গেছি অলরেডি, ঠিক আছে, মানে আমি এখন থামাইতেও পারতেছি না, এদিকে আমার টাইম চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি অ্যাজ এ হায়ারিং ম্যানেজার যদি ওইরকম ফিল করি, দ্যাটস এ বিগ নেগেটিভ, ঠিক আছে? সো ইউ শুড নট লেট দ্যাট হ্যাপেন অ্যাজ এ ক্যান্ডিডেট। অলওয়েজ আপনি জিজ্ঞেস করবেন, ইজ দ্যাট ওকে, শুড আই টেল ইউ মোর, থিংস লাইক দ্যাট, লিটল বিট বলবেন শুড আই টেল ইউ মোর, দেন সে যদি বলে yeah please, then you continue. Otherwise, she will go, okay, yeah, thank you so much. Yeah, I'm going to ask you about that later. So hiring manager ওটা বলবে আপনাকে। So it should be a conversation. You should not be speaking for 2 minutes at stretch. You should not. That makes the conversation boring. ঠিক আছে? So it's no longer a conversation.
Well, অনেক সময় আছে hiring manager বলবে, yeah, tell me more, it's very interesting, tell me more. Then you keep continuing. So this is the strategy, this is my recommendation, okay, during the interview. Okay. Now, এই তো গেল ইন্টারভিউ, আপনার ডেফিনেটলি অনেক কিছু জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করি আমরা? ধরেন এলন মাস্কের একটা জিনিস আমি ফলো করি। সে বলছে যে সে একটা কোশ্চেন জিজ্ঞেস করে একজন ক্যান্ডিডেটের অ্যাবিলিটি সে যাচাই করে। সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে tell me about a challenge that you faced and how you overcome it. How you overcame it. ঠিক আছে? আপনি যদি রিয়েল কোনো প্রজেক্ট করে থাকেন, only then you will be able to answer this question. ঠিক আছে? রিয়েল প্রবলেম করতে গেলে আপনি রিয়েল চ্যালেঞ্জ ফেস করবেন, এন্ড দেন রিয়েল চ্যালেঞ্জ ফেস করলে আপনি বলতে পারবেন কিভাবে আপনি চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারছেন। ইউ ক্যানট ফেক ইট। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলি, ডু নট ফেক এনিথিং, ডু নট লাই, বিকজ হিউম্যানস আর এক্সট্রিমলি পাওয়ারফুল অ্যানিমাল, এক্সট্রিমলি পাওয়ারফুল স্পিসিস। দে ক্যান ডিটেক্ট হু ইজ লাইং, হু ইজ ফেকিং। ওকে? এবং হায়ারিং ম্যানেজাররা কিন্তু they are they know it even more than other people. Like for example, আমি একটা সিম্পল উদাহরণ দেই। ধরেন উদাহরণটা বুঝবেন আর কি। সেটা হলো কি, এই যে এই মানে যখন বিদেশে আসি বা দেশ থেকে বিদেশে যাই, যে কাস্টমস দিয়ে পার হই না আমরা, তখন লোকজন কি করে? অনেক কিছু লুকায় টুকায় আনার চেষ্টা করে না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। You are just trying something that customs officer see every day, like hundreds of times. Think about it, right? You cannot innovate enough to dodge the customs officer. You see my point? So don't try that. Okay? So আপনি hiring manager কে আসলে ফাঁকি দিতে পারবেন না, because first of all, the hiring managers were like you 5-10 years ago, right? So they know it. So, and also they are hiring a lot of people, they're interviewing a lot of people, so they know who is genuine and who is faking. So don't do that. So if you don't have experience, then do not even write that on your resume. Like আমি এরকম অনেক রেজুমে পাইছি, ইন্টারভিউ নিছি, এখন এই জন্য হচ্ছে কি, আমার যেটা সিচুয়েশন হচ্ছে, এখন রেজুমে দেখো আর বিশ্বাস হয় না, আই ডোন্ট বিলিভ, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ইন্টারভিউ। ওকে? কারণ রেজুমে তো অনেক কিছু লিখে রাখছে, কিন্তু আমি যখন ইন্টারভিউ নেই, দেখা গেল যে ইটস নট লাইক, মেবি এরকম একজনের পাইছি যে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা ঠিক আছে, আপনি তো মেশিন লার্নিং মডেল বিল্ড করেছেন, টেল মি অ্যাবাউট দ্যাট, হোয়াট ডিড ইউ এক্স্যাক্টলি ডু? তো তখন কি বললো সে, যে সে ফর্মার একজন এমপ্লয়ি ছিল, সে একটা কোড লিখে গেছে, সে ওই কোডটা রিইউজ করে তার সিইওর জন্য একটা কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনের জন্য সে করে দিয়েছে। এবং এই কাজটা আসলে ভেরি ইনসিগনিফিক্যান্ট। ওকে? দিস ইজ নট this is not a qualification, or this is not a real experience as a data scientist. Data scientist রিয়েল কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে রিয়েল চ্যালেঞ্জ ফেস করতে হবে, রিয়েল প্রবলেম, রিয়েল ডেটা হ্যান্ডেল করছে, রিয়েল কোড লিখেছে, নট রিইউজিং আদার পিপলস কোড, রিয়েল কোড লিখেছে। অফকোর্স নিজে কোড লিখলে অন্যের কোড আমরা রিইউজ করি, বাট the point is you have to build the solution, and you should be able to tell that. That should be your selling point. Okay? So that is the interview thing. The last thing about interview is that জিজ্ঞেস করে না যে do you have any questions, right? মানে ইন্টারভিউয়ার যখন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে তোমার কোনো কোশ্চেন আছে কিনা, you must have some questions. Definitely you should have some question. Now, what is that question? What kind of question? Don't follow like a template. ইদানিং ক্যান্ডিডেট যেটা করে, যারা নতুন এই ফিল্ডে যারা নতুন, ডেফিনেটলি তারা ইউটিউব দেখে হয়তো একটা টেমপ্লেট, 5 কোয়েশ্চেন টেমপ্লেট নিয়ে আসছে, ওরা জিজ্ঞেস করে। Don't do that. We can recognize it that, oh, you are following a template. No, just be genuine. How can you be genuine? Just study the company. Just study the company and ask some curious question. Tell me about the company. And always don't ask just question. Ask them like this. I read that your company does this. Can you tell me more about that? Or আপনারা এই ধরনের কাজ করেন, এই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করেন, আমি একটুখানি রিসার্চ করছি। এই যে 1-2টা কথা বললেন, এইটা ইম্পর্ট্যান্ট।
than asking a blunt question. Oh, can you tell me the team? Or what is the workload? Things like that. No. You always show that what steps you have taken. Why are you asking this question? You have to provide the context that makes it more human, okay, not robotic. বুঝতে পারছেন জিনিসটা? বুঝতেছেন কথাটা? সো আপনি বলেন, হ্যাঁ, আমি তো তোমার কোম্পানিটা রিসার্চ করে দেখলাম, তোমার তো এরকম প্রোডাক্ট আছে, আমার কাছে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে, তো I'm just curious, can you tell me a little bit more about that? Okay, তারপর ধরেন টিপিক্যাল কোশ্চেন আছে, how big is the team, who is the, how do you work together, কিভাবে আপনি নতুন কাজ পান, হ্যাঁ, স্টেক হোল্ডারের সাথে কিভাবে মিটিং হয়, ইত্যাদি ইত্যাদি কোশ্চেন করতে পারেন, এগুলো সমস্যা নেই, বাট অলওয়েজ শো দ্যাট you have done some homework. You have to demonstrate that. That's what's called demonstrated curiosity. Not just curious because it's a template question. No. Okay. So that's the thing. Now I'll give another pause if you have any question. স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার আপনাদের যে ইন্টারভিউটা হয়েছিল, আপনারা টপ ক্যান্ডিডেট কিভাবে সিলেক্ট করছেন? ধরেন আমরা তো 1-to-1 ইন্টারভিউ দেই, আই ডোন্ট নো অ্যাবাউট আদার ক্যান্ডিডেট হাউ দে ডু ওয়েল। সো আপনি অনেকগুলো ক্যান্ডিডেটকে হ্যান্ডেল করছেন কিংবা ডিল করছেন, সো সেখান থেকে টপ ক্যান্ডিডেটে কি ক্রাইটেরিয়া গুলো দেখে যে উই ক্যান নাও গো, দিস ক্যান্ডিডেট ইজ এ টপ ক্যান্ডিডেট সিলেক্টেড? Okay. So again, fortunately or unfortunately, আমরা ভেবেছিলাম যে we will have lots of candidates, ফলে আমাদেরকে কম্পেয়ার করতে হবে ইত্যাদি ইত্যাদি, বাট দ্য বটম লাইন ওয়াজ আমরা আসলে ক্যান্ডিডেটই পাই না। ঠিক আছে, ফলে আমরা এমন একজনকে নিয়েছি যাকে মনে করেছি যে ওকে ঠিক আছে, আমাদের জবের 60% সে করতে পারবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 60% পারবে আর বাকিটা হয়তো সে পারবে, পিক আপ করতে পারবে। আমাদেরকে ওই পর্যায়ে নেমে আসতে হয়েছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, নাও ধরেন যদি এরকম হইতো যে একাধিক ক্যান্ডিডেট আছে যারা ইকুয়ালি কোয়ালিফাইড, সেক্ষেত্রে আমরা কিভাবে নিতাম? সেক্ষেত্রে অবশ্যই আমি একটা এক্সেল শিট বানাইছিলাম কাইন্ড অফ তাদের জিনিসগুলো সাইড বাই সাইড রাখার জন্য, বোঝার জন্য, আর জাস্ট অলসো আমাদের এই জিনিসগুলো ডকুমেন্ট করতে হয়, কি ডকুমেন্টেশন রাখতে হয়। তো ওইরকম যদি হইতো সেক্ষেত্রে দেখা গেল তারা টেকনিক্যালি সবাই সমান, সিমিলার, তখন দেখা হইতো যে আসলে সে অ্যাজ এ টিমমেট কিরকম হবে, হ্যাঁ, আমাদের সাথে সে কিভাবে কাজ করবে, তার পার্সোনালিটি, কিভাবে কথা বলছে, হ্যাঁ, সে কি আসলে তার মধ্যে লার্নিং এর স্পৃহা আছে কিনা, নাকি ভেরি অ্যারোগ্যান্ট, বোস্টিং, অ্যাজ দোজ হিউম্যান কোয়ালিটিজ বা ওই হিউম্যান যে কি বলে এলিমেন্ট গুলা, ওগুলো আমরা তখন বিবেচনা করি। তবে আমাদের এই রোলে যেটা অন্যতম ছিল সেটা হলো, যেহেতু যদিও সে আমাদের আমি কাজ করি আসলে একটা ডেভেলপমেন্ট টিম, ফার্মা কোম্পানিতে কাজ করি, আই ক্যানট টেল মোর অ্যাবাউট ইট, বাট উই আর কাইন্ড অফ উই ট্রাই অল দ্য কাটিং এজ স্টাফ। আমাদের কিন্তু ডেটা সায়েন্স টিম আছে, বায়ো স্ট্যাটিস্টিশিয়ান টিম আছে, যারা এফডি অ্যাপ্রুভালের জন্য ওগুলো সবকিছু করে। আমরা কাজ করি, ওরা কাজ করার পরে আর কিছু করতেছে না, সো হোয়াট এলস উই ক্যান ডু, we start from there. It's like a really cutting edge development team, মানে lot of exploratory, lot of trial and error kind of thing. So আমাদের কাজ এই টিমের, আমরা সলিউশন প্রোভাইড করি ইন্টারনাল স্টেক হোল্ডারের কাছে। সো ধরেন ক্লিনিক্যাল টিম আছে যারা ক্লিনিক্যাল ট্রায়াল কন্ডাক্ট করে, তাদের সাথেও আমরা ওই ইন্টারভিউ সেট আপ করি। হ্যাঁ, ধরেন আমাদের সাথে ইন্টারভিউ হয়ে গেল, আমরা বুঝলাম যে ঠিক আছে, হ্যাঁ, ক্যান্ডিডেটটা প্রমিজিং, তাহলে আমাদের এখন স্টেক হোল্ডারের সাথে তার একটা ইন্টারভিউ হবে। স্টেক হোল্ডারের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি তো স্টেক হোল্ডার হচ্ছে তারা নন টেকনিক্যাল পারসন, ঠিক আছে, তাদের সাথে সে কিভাবে হ্যান্ডেল করলো, কিভাবে কমিউনিকেট করলো, এইগুলো আমরা তখন দেখি। প্লাস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখা হয়। ধরেন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি ভ্যালুয়েবল। ধরেন যে একজন ফ্রেশ ক্যান্ডিডেট বেরোয়েছে, একজন 2 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, ওই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ওয়ালা ক্যান্ডিডেটের প্রায়োরিটি বেশি থাকে, বিকজ দে নো দ্য কর্পোরেট কালচার, দে নো দ্য ল্যাঙ্গুয়েজ, সো তাদের ওই অ্যাডভান্টেজটা থাকে আর কি। এখন ফ্রেশ ক্যান্ডিডেট তাহলে কিভাবে ওই এক্সপিরিয়েন্স পাবে? সিম্পল সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু গেট অ্যান ইন্টার্নশিপ। আমি এই রিলেটেড অনেকবার বলছি এর আগে যে ইউএসএ তে বা এনি ডেভেলপ কান্ট্রিতে জব করার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ডিগ্রি ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ ইন্টার্নশিপ। সো ইন্টার্নশিপটা আপনাকে পাইতেই হবে, চেষ্টা করবেন। ইউজুয়ালি থার্ড ইয়ার যখন থাকবেন তখন অবশ্যই ওই সময় থেকে শুরু করবেন, মানে থার্ড ইয়ারে পাইতেই হবে, পাইলে সবচেয়ে ভালো, না হলে ফোর্থ ইয়ার, বাই ফোর্থ ইয়ার ইউ মাস্ট হ্যাভ at least one internship, summer internship, so that will train you about the corporate culture.
এবং ওইটা আমরা লাইক করি। দেখেন, আমি একাডেমিয়াতে ছিলাম, ইনফ্যাক্ট আমার স্টিল না, আমার একাডেমিক ক্যারিয়ার অ্যাকচুয়ালি লঙ্গার দ্যান মাই ইন্ডাস্ট্রি ক্যারিয়ার। একাডেমিয়াতে আমি মনে হয় মোর দ্যান 10 ইয়ার্স 11 ইয়ার্স আমি একাডেমিয়াতে ছিলাম। সো আমি দুইটা সাইডই জানি, ঠিক আছে? দুইটার পার্সোনালিটি ভিন্ন, দুইটার উদ্দেশ্য ভিন্ন, হ্যাঁ, থট প্রসেস ভিন্ন। সো আমি যখন একাডেমিতে ছিলাম, আমাকে যখন যখন ট্রানজিশনের জন্য ইন্টারভিউ গুলো দিচ্ছিলাম, অনেকগুলো ইন্ডিয়ান কনসাল্টিং কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি, এবং তাদের কোয়েশ্চেন শুনে আই ফেল্ট ইনসাল্টেড, ঠিক আছে? বাট নাও আই নো ওয়াই দে ওয়ার আস্কিং মি দোজ কোয়েশ্চেন্স, নাও আই নো দ্যাট, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার আর কি। হ্যাঁ, আমার হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে যে স্যার, রেফারেলের গুরুত্ব কেমন? আর একটা পারসেপশন আছে যে লিঙ্কডইনে যদি হচ্ছে যে আপনি বেশি কমেন্ট করেন তাহলে রিক্রুটারের হচ্ছে যে অ্যাটেনশন পায়, তো এটার জন্য হচ্ছে মানুষ হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে, অনেক কমেন্ট করে। সো এই দুইটা জিনিসের গুরুত্ব কেমন, মানে টু গেট দ্য রেফারেলের ইন্টারভিউ? গুরুত্ব, হ্যাঁ, রেফারেলের গুরুত্ব খুবই বেশি, ভেরি এক্সট্রিমলি হাই। ধরেন আমি এই যে বললাম, আমি গুগলে, ফেসবুকে আমি যখন ইন্টারভিউ দিয়েছি, আমি কিন্তু ডিরেক্টলি কখনো ওদের প্রোগ্রামে অ্যাপ্লাই করিনি, আমাকে রিক্রুটার খুঁজে বের করছে। রিক্রুটার খুঁজে বের করে, ইভেন একবার মানে গুগলের রিক্রুটার 3 বছর থার্ড টাইমে যখন আমাকে রিকোয়েস্ট করছে, তখন আমি ইন্টারভিউ দিচ্ছি, এর আগে কিন্তু দেই নাই, বিকজ I didn't have the interest to work for that kind of company, because I know that ওরা usually computer science background এর একটা different level of technical skill লাগে। I don't have that, but I don't have that time to go through that. I'm not interested, basically. I'm happy with what I'm doing. Also, ওগুলো হচ্ছে high stress type of job. But anyway, the point is, রেফারেল ইজ ইম্পর্টেন্ট। ধরেন আপনি যদি হাইটেক কোম্পানিতে, বিগ টেক কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট, ফেসবুকে আপনি ইন্টারেস্টেড, বা ধরেন ইনস্টাগ্রাম বা হোয়াট এভার, আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করেন, মেবি দে উইল নট ইভেন কল ইউ, রাইট? কিন্তু আপনাকে যদি কেউ রেফারাল দেয়, ধরেন আমি কাজ করি ফেসবুকে, আমি বললাম, হেই, তুমি এই ক্যান্ডিডেট যে একটা ইন্টারভিউ নাও, সাথে সাথে ইউ উইল গেট দ্য কল। বুঝতে পারছেন? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। This is how human nature kind of works. Okay, this is how it works. Now, LinkedIn এ অ্যাক্টিভ থাকা খুবই ইম্পর্টেন্ট। A good question. যে it should be part of your strategy to be active on LinkedIn. Now, what does that activity means? Activity means you have to be genuinely curious or genuinely contributing, not just thanks, hey, I like it, oh, great post. No, these are not useful activity. Useful activity is where you can contribute something, you have a good question or curious question and so on. So that's the useful activity. So ওইটা করলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, লিঙ্কডইন এর অ্যালগরিদম আপনার প্রোফাইলটাকে তখন অ্যাক্টিভ হিসেবে চিন্তা করে, আপনার প্রোফাইলকে প্রমোট করে। তারপর ধরেন কোন একটা জব আপনি জব ডেসক্রিপশন পড়লেন, ইনফ্যাক্ট ওই জব ডেসক্রিপশনটাও যদি পড়েন, তখনও মোস্ট লাইকলি লিঙ্কডইন নোটিফাই করে ওই রিক্রুটারকে যে সো অ্যান্ড সো তোমার এটা পড়েছে, বা তোমার জবের সাথে একজন যে এটা রিভিউ করেছে, তার প্রোফাইল ম্যাচ হচ্ছে, ওইগুলো আপনার অপরচুনিটিকে ওপেন করে দেয় আর কি। সো ডেফিনেটলি লিঙ্কডইনে যত আগে থেকে লিঙ্কডইন প্রোফাইল আপনি বিল্ড করবেন, তত আপনার ওই লিঙ্কডইন প্রোফাইলটা সার্কুলেটেড থাকবে আর কি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়া, অলরাইট। ওকে, আচ্ছা, আমাকে কয়েকজন কোশ্চেন করছে, আমি তাদের একটু অ্যান্সার দিই। হ্যাঁ, সো আমাকে একজন কোশ্চেন যে রিমোট ডেটা সায়েন্স জব হুইচ ক্যান বি ডান স্টেইং আউটসাইড অফ ইউএস। শুনেন, রিমোট ডেটা সায়েন্স জব নিয়ে আমি আসলে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনি ওটা একটু দেখে নিয়েন। ধরেন এখানে প্রবলেমটা হলো যে ধরেন বিগ কোম্পানি বা ধরেন ফার্মা কোম্পানি বা ধরেন একটা এস্টাবলিশড কোম্পানি, তারা ওরকম রিমোটলি লোক হায়ার করে না, ঠিক আছে? কারণটা কি? এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে, এই কারণে, ঠিক আছে? এইচআর এর ইস্যু আছে, তাদেরকে পে করবে কিভাবে সেটা ইস্যু আছে, তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করবে কিভাবে, তাদের এই লজিস্টিক ইস্যুর কারণে তারা ডিরেক্টলি হায়ার করে না। কারা হায়ার করে? এই যে ধরেন কনসাল্টিং ফার্ম যারা আছে, ধরেন ইন্ডিয়ান যে ফার্মগুলো আছে, হ্যাঁ, টাটা, টিসিএল, তারপরে উইপ্রো, হ্যাঁ, অ্যাকসেঞ্চার, এগুলো যারা আছে, তারা আপনারা হায়ার করতে পারে, বিকজ তাদের বাংলাদেশে বা ধরেন ওইসব দেশে তাদের অফিস আছে, ফলে তারা ওটা ম্যানেজ করতে পারে। এই ম্যানেজিবিলিটির কারণে
বিগ কোম্পানিগুলো ডিরেক্টলি হায়ার করে না। ওয়েল, বিগ কোম্পানি বলা ঠিক হচ্ছে না, ধরেন মিড সাইজ মেজরিটি কোম্পানি ওইভাবে হায়ার করে না রিমোট ডেটা সায়েন্টিস্ট। রিমোট ডেটা সায়েন্টিস্ট হায়ার করতে পারে ধরেন গুগল, ফেসবুক করতে পারে, তাদের হয়তো সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমি ওটা বলতেছি না, ইন জেনারেল অন্য কোম্পানিগুলা, ধরেন আমাদের ফার্মা কোম্পানি উইল নেভার হায়ার সামওয়ান ফ্রম বাংলাদেশ বিকজ অফ লজিস্টিক HR ইস্যুস, ঠিক আছে। কিন্তু আমরা ধরেন অন্য একটা CRO, তারা যাদের বাংলাদেশে অপারেশন আছে, মানে ওরা ওই বাংলাদেশি ক্যান্ডিডেটকে আমাদের সাথে দিতে পারে, নো প্রবলেম, উইল ওয়ার্ক উইথ দ্যাট, ঠিক আছে, বুঝতে পারছেন। এই কারণে রিমোট ডেটা সায়েন্সে এই এরকম ফুল টাইম পজিশন পাওয়া এই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম। আর একটা ইস্যু হচ্ছে যে ধরেন এগুলো হচ্ছে যখন ডেটা সায়েন্সে যে ধরনের কাজ করা হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কাটিং এজ কাজ এবং এদের রিয়েল ডেটা নিয়ে কাজ করা। এই ডেটার প্রাইভেসি এবং সিকিউরিটি এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এইটা একটা, ডেটা হচ্ছে মেইন অ্যাসেট। ধরেন একজন বসে আছে রেস্টে চায়নাতে বা রাশিয়াতে বা ধরেন অন্য একটা জায়গায়, তাদেরকে এরকম ডেটার অ্যাক্সেস দেওয়া খুবই রিস্কি, ঠিক আছে। সো ওই কারণেও তারা চায় যে জিওগ্রাফিক বাউন্ডারি মধ্যে থাকলে এই ধরনের সেন্সিটিভ অর্গানাইজেশনে তখন কাজ রিমোটলি করা, যেমন আমি রিমোটলি কাজ করি, বাট আই এম উইদিন দ্য US, সো ইটস ফাইন। বাট বাংলাদেশে থেকে আপনি করতে পারেন যদি ওই রকম কোম্পানির মাধ্যমে আসেন। আনফরচুনেটলি আমাদের দেশে ধরেন গত 30 বছরেও এই জিনিসটা আমরা এখনো ডেভেলপ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমাদের সিস্টেমের ব্যর্থতা। এটা খুবই স্যাড যে আমাদের ছেলেপেলেদের কোয়ালিফিকেশন স্কিল থাকা সত্ত্বেও বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সিস্টেমটা ডেভেলপ হয় নাই বলে আমরা আসলে এই লেভেলে আসতে পারতেছি না। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার। আরেকজন প্রশ্ন করছেন যে suppose anyone wants to show the machine learning models they used in a research paper, how they can do that, or is it good to show those as project experience in industrial job? Okay, so questionটা ইয়াসিন কোশ্চেন করেছেন যে সে মেশিন লার্নিং মডেল ইউজ করেছে একটা রিসার্চ পেপারে, হাউ দে ক্যান ডু দ্যাট, কিভাবে এটা প্রেজেন্ট করবে ডিউরিং। ওকে, ওকে, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, সো লেট মি হেল্প ইউ উইথ দ্যাট। সো ইন্ডাস্ট্রিতে যখন আমরা হায়ার করি, academic experience না, again, don't take it otherwise, we don't মানে আমার কাছে মনে হয় কি যে একাডেমিক অ্যাক্টিভিটি ইজ গুড, যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য ওকে, ক্লাস প্রজেক্ট বা সামথিং ইজ ফাইন, বা থিসিস ইজ ফাইন, বাট ইন্ডাস্ট্রিতে ঠিক ওইভাবে ভ্যালু দেওয়া হয় না, ঠিক আছে। ইন্ডাস্ট্রি দেখতে চায় ওই স্কিলটা ব্যবহার করে আপনি রিয়েল প্রজেক্ট করছেন কিনা। সেটা যদি পার্ট অফ ইউর মাস্টার্স থিসিস হয়, দ্যাট ইজ ফাইন, আপনি ওইটা হাইলাইট করবেন যে আমি এই প্রবলেমটা সলভ করছি, ওই প্রবলেম সলভিং আমরা দেখতে চাই, ঠিক আছে। ধরেন আপনি একটা বিশাল একটা নিউ থিওরি ডেভেলপ করছেন, ওইটা আমাদেরকে ওইভাবে অ্যাট্রাক্ট করে না, বুঝতে পারছেন। রিয়েল প্রবলেমেরটা যদি হাইলাইট করতে পারেন, দ্যাট ইজ মোর বেনিফিশিয়াল এন্ড দ্যাটস হাউ ইউ শুড ডু ইট। ওকে, অলরাইট। আরেকজন প্রশ্ন করছেন হচ্ছে যে ওকে, working as a senior data scientist in Malaysia, if US companies ever recruit directly from outside the US or mostly from inside? Okay, আমি এটা অলরেডি আনসার দিয়েছি। সো এগেইন, মেবি কনসাল্টিং ফার্ম যারা আছে তারা হায়ার করতে পারে, যদি আপনার ওইখানে অপারেশনস থাকে ওদের, তাহলে হয়তো বা হায়ার করতে পারে। বাট ইউজুয়ালি আমি যেসব কোম্পানিতে কাজ করি, বা ধরেন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা হসপিটাল বা এরা নর্মালি ওরকম আউটসাইড থেকে হায়ার করবে না ডিরেক্টলি। কারণটা যেটা বললাম, ইটস নট দ্যাট আপনার স্কিল নাই, তা না, এটা হচ্ছে ওই লজিস্টিক কারণে, ঠিক আছে, এটা ম্যানেজ করতে পারে না, দে ডোন্ট হ্যাভ দ্যাট সেট আপ হিয়ার, দে ক্যানট ডু ইট। Okay, I'm working in the industry, after finishing PhD. Okay, Dewan Wahid প্রশ্ন করেছেন, okay, after moving to industry, I feel that I'm at some point I'm having PhD will be overqualification for some positions. My question is how to make my PhD useful in industry research. Okay, questionটা হলো যে PhD it could be thought as an overqualification, ঠিক আছে। Again, এটা হচ্ছে কি যে এটা ডোমেইনের উপর নির্ভর করে। যেমন হ্যাঁ, আমার কি মনে হয় না যে আমি তো পিএইচডি করেছি, এটা কি আসলেই আমার ইন্ডাস্ট্রিতে ওইভাবে কাজে লাগতেছে কিনা। না, ইন্ডাস্ট্রিতে তো আসলে আমার পিএইচডিটা আসলে ডিরেক্টলি কোনো পিএইচডিতে যে কাজ করছি ইটস নট হেল্পফুল, রাইট। কিন্তু পিএইচডি ইটসেলফ ইজ এ ট্রেনিং, ঠিক আছে। ওই ট্রেনিং এর মধ্যে দিয়ে যারা যায়, সো নাও আই ক্যান থিঙ্ক সিস্টেম্যাটিক্যালি এন্ড সায়েন্টিফিক্যালি, and believe me,
এটা যত সহজে আমি বলতেছি, যত সহজ মনে হচ্ছে, দিস ইজ নট দ্যাট সিম্পল। যারা এই রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যায় নাই, তাদের এটা বোঝা খুবই ডিফিকাল্ট। আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি হার্ভার্ডের থেকে পাশ করছি এরকম একজন ক্যান্ডিডেটকে একবার ইন্টারভিউ করছিলাম। সো এই উদাহরণটা কেন দিচ্ছি, যাতে আপনারা বুঝেন যে হার্ভার্ডে পড়লেই যে আমাদের জবের জন্য তারা রেডি কোয়ালিফাইড, ইজ নট লাইক দ্যাট। তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বলেন তো, আপনাকে যদি একটা ডেটা দেই, হ্যাঁ, আপনি হাউ ইউ শুড স্টার্ট ওয়ার্কিং উইথ দ্যাট ডেটা, ঠিক আছে? তো এটা জাস্ট টেস্ট করার জন্য, ঠিক আছে? তো সে করলো, সে আমাকে অ্যান্সার দিল যে, oh yeah, I'll start exploring the data and trying different things and blah blah blah. So I'm বললাম, no, that's not what you do. Okay, so ও যেটা বলছে এটা হচ্ছে যে নোভিস, ইনএক্সপিরিয়েন্সড পার্সনের রেসপন্স। একজন এক্সপিরিয়েন্সড পার্সন কখনোই দে উইল নট ইভেন টাচ দ্য ডেটা, ঠিক আছে? যারা রিয়েল ডেটা সায়েন্স প্রজেক্ট করেছে, they will not even touch the data first. They will first try to understand the problem. What problem are we solving? এটা হচ্ছে স্টেক হোল্ডারের সাথে কনভারসেশন, হায়ারিং বা আপনার যে ম্যানেজার বা প্রোডাক্ট ডেভেলপার, তার সাথে কনভারসেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। সো কেউ যদি আপনার জিজ্ঞেস করে, ইটস এ ট্র্যাপ কোয়েশ্চেন, ঠিক আছে? ইটস এ ট্র্যাপ। ওকে, আই এম গিভিং ইউ সাম ডেটা, হোয়াট ইউ শুড ডু? Don't fall into that trap. Okay, you always take a step back and answer that. The first thing to understand is, what question are we solving? Okay, I don't even need to look at the data. Okay, so এই যে প্রসেসটার কথা বললাম, this is the training that you get during your PhD. Okay, এটা যেটা বললাম যত সহজে আমি বলতেছি, it is, believe me, it's not that easy, because সবার মধ্যেই ওই টেন্ডেন্সি, I built a a big machine learning model, deep learning model. ইন্টারভিউতে আমি অহরহ এই অ্যান্সার পাই। I don't really care, honestly. Hiring managers don't care. Don't tell that you build a complex model, it took like 3 GPUs to run for 3 days. Nobody cares, honestly. Okay, that's the hiring manager's perspective. What the hiring manager care is, what problem did you solve? You have to tell that, not that you built a complex deep learning model. Honestly, think like that. I don't even know if you're telling the truth or not, right? How do I know it, right? Think about it. But again, I mean, ওইটা চিন্তা করতেছি না যে আপনি মিথ্যা বলতেছেন, but I have no way to validate that. So what matters to me is, if you can explain the problem that you solved and why it was important, then at the end you can say, there are many strategies. We took this strategy because deep learning is appropriate for this. We fit a deep learning model. That's it. Your technical explanation should be minimal, the smallest amount, like 2 seconds. That's it. কেন এটা ইম্পর্টেন্ট? তখন হায়ারিং ম্যানেজার বুঝবে যে তুমি আসলে কোন লেভেলে আসো, তোমার ম্যাচুরিটি লেভেলটা কোথায়, ঠিক আছে? তুমি কি জাস্ট এ টেকনিক্যাল পারসন, নাকি ইউ রিয়েলি রেডি ফর ইন্ডাস্ট্রি জব, ঠিক আছে? নাও ডোন্ট গেট মি রং, অফকোর্স ওরকম টেকনিক্যাল পারসনেরও রোল আছে, ইউ হ্যাভ টু বি রিয়েলি হাইলি টেকনিক্যাল, সে ধরনের পজিশনও আছে। বাট আমি বললাম যে ইন জেনারেল আপনাকে, ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক এন্ড ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট your problem solving attitude. So problem solving attitude starts with the problem, not with the technical solution. Remember this. Okay, so sorry, কোথা থেকে কোথা চলে গেলাম? Okay, so that's how it is. Okay, বুঝতে পারছেন জিনিসটা? নাও PhD করলে ওই অ্যাডমিশন, ওই এটা হবে। আর অনেক জব আছে, যেমন লাইফ সায়েন্সে PhD is important, is indeed important. Of course, Google, Facebook, high-tech company, they don't care. আমার ফার্স্ট যে হায়ারিং ম্যানেজার ছিল, আমি যখন একাডেমিয়া থেকে ইন্ডাস্ট্রিতে সুইচ করি, ওই ট্রানজিশন কিন্তু ইট ওয়াজ ভেরি টাফ, ইট ওয়াজ নট ইজি। আমি ভাবতাম, ও আচ্ছা, আমি তো একাডেমিয়াতে ছিলাম, এই জিনিসগুলো তো আমি খুব ভালো জানি, কোনো প্রবলেম নাই, কিন্তু ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ ইজ টোটালি ডিফারেন্ট। সো আমার কিন্তু অনেক টাফ টাইম গেছে আর কি ওই ট্রানজিশনটা করতে। তো আমার হায়ারিং ম্যানেজার আমাকে হায়ার করছিল যে বিকজ আমি পিএইচডি করছি, নট বিকজ অফ দ্যাট, বাট পিএইচডি করার পরে আমি যে স্টুডেন্টদের পিএইচডি ডিসার্টেশনে
ওদের যে কমিটি মেম্বার ছিলাম, সুপারভাইজ করছি, ওই এক্সপিরিয়েন্সটাকে সে ভ্যালু দিছে এবং সে বলছিল আমাকে যে তোমাকে আমি ওই জন্য নিলাম, মানে ওইটাকে আমরা কনসিডার করছি, বিকজ অ্যাট দ্যাট টাইম আই ডিড নট হ্যাভ এনি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। থিঙ্ক অ্যাবাউট ইট, আই হ্যাড নাথিং টু অ্যাকচুয়ালি শো, রাইট? সো ওই জন্য তারা আমাকে নিছে, বিকজ আমাদের এখানে প্রচুর স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে হবে, যারা নন টেকনিক্যাল পার্সন, তাদের সাথে আমার কাজ করতে হবে প্রবলেম বোঝার জন্য এবং দেন প্রোভাইডিং দ্য সলিউশন। হোপফুলি ইউ গট মাই আনসার. Okay, so we are already at the 1 hour mark, but let me take one more question. What's your weakest point? This is a bad question, okay? একজন কোশ্চেন করছে যে ইন্টারভিউ যখন আস্ক করে হোয়াটস ইউর উইকেস্ট পয়েন্ট, দিস আর অ্যাকচুয়ালি নট গুড কোয়েশ্চেন। গুড ইন্টারভিউয়ার্স, হায়ারিং ম্যানেজার্স আসলে জিজ্ঞেস করে না, এটা রিক্রুটাররা জিজ্ঞেস করতে পারে। তো শুনেন, উইকেস্ট পয়েন্ট হচ্ছে যে কখনোই বলবেন না যে মানে একটা রিয়েল উইক পয়েন্ট কখনোই বলবেন না, কখনোই বলবেন না যে আমি তো কাজে মন বসাতে পারি না, দ্যাটস মাই উইকেস্ট পয়েন্ট, দেন ইউ আর ডান। ওকে, ডোন্ট সে দ্যাট। আপনার উইকেস্ট পয়েন্ট হচ্ছে আপনি বলবেন যে কিছু একটা যেখানে আপনি ইমপ্রুভ করতে চান। ধরেন বলবেন যে আই ওয়ান্ট টু বি লিটল মোর অর্গানাইজড, ঠিক আছে? সামটাইমস আমি টাইম ম্যানেজ করতে পারি না, ধরো আমাকে অনেকে যখন রিকোয়েস্ট করে আই সেড ইয়েস, ওকে, বাট আই ওয়ান্ট টু ইমপ্রুভ অন দ্যাট। দ্যাটস a good thing, good way to kind of answer. এই রাসেল করেন, কোশ্চেন করেন। থ্যাংক ইউ বুলবুল ভাই, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। আমি আসলে কালকে দেখে সুযোগ নিলাম যে ভাবি আপনার সাথে একটু জিজ্ঞেস করি। ধরেন আপনি যদি কম্পেয়ার করেন কানাডা ভার্সেস ইউএস জব মার্কেট ডেটা সায়েন্টিস্ট এই পজিশনের জন্য, কারেন্ট ইকোনমিক সিচুয়েশনের পার্সপেক্টিভে যদি কেউ ওখানে যায়, তার জন্য কতটুকু ফ্লেক্সিবল হবে আর কি, যদি যাওয়াটা আর কি, মানে সেক্ষেত্রে এখানে প্রিপারেশনটা কিরকম হবে? এখানে আসা, এসে এখানে সেটেল করা জবের জন্য? হ্যাঁ, ধরেন আমি আমার কথাই বলি, ধরেন আমি এখানে পাবলিক সেক্টরে আছি, হ্যাঁ, Right. আমি ধরেন মোস্টলি আমার কাজ হচ্ছে গিয়ে আপনার লেবার মার্কেট ইন্টেলিজেন্স নিয়ে, কাইন্ড অফ ডেটা সায়েন্টিস্ট রোলের মতো এই ব্যাপারটা। তো আমি যদি এখন ধরেন, যেহেতু আমি ওখানে জানি যে পাবলিক সেক্টরে আমি পাবো না জব, সো আমাকে প্রাইভেট সেক্টরে সুইচ করতেই হবে। সেই ক্ষেত্রে ধরেন কি কি চ্যালেঞ্জ হইতে পারে, যে আমি যখন জবের ইন্টারভিউ ফেস করব, বা আমার রেজুমে আমি কিভাবে অথবা কি কি জিনিস আমি এখন থেকে খানিকটা, ধরেন আমি যদি নেক্সট 6 মান্থস এর নেই, টাইম নেই, যে আমি কিভাবে আমাকে এনরিচ করব, যে টুলস দিয়ে সাজায় বা আমার এক্সপেরিয়েন্স গুলি কিভাবে আমি একটু অর্গানাইজ করে দেন আমি মুভ করবো, এবং সেক্ষেত্রে যাওয়াটা ঠিক হবে কিনা। Okay, so Canada, US pretty much same. US এর অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি সিম্পল একটা উদাহরণ দিই, এগেইন ক্যানাডিয়ানস যারা আছেন, ডোন্ট গেট আপসেট, ওকে? কানাডার হোল কান্ট্রিতে যত জব আছে, ইউএস এর একটা ছোট স্টেটে ওর থেকে বেশি জব আছে, ঠিক আছে? দিস ইজ দ্য রিয়ালিটি। এবং আমরা সারা দুনিয়াতে যত ডেটা সায়েন্সের জব আছে, মেবি ক্যালিফোর্নিয়াতে ওর থেকে বেশি জব আছে। সো কেন এটা বলতেছি যে ইউএস এর জবের জন্য, অফকোর্স ডেটা সায়েন্সের জবের জন্য এটা দিস ইজ দি কান্ট্রি, বাট এখন ইকোনমিক সিচুয়েশন যেহেতু খারাপ, সো এখন কোম্পানিগুলো রিক্রুটমেন্ট কমাই দিছে, সো সেই কারণে জব পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে এবং কোম্পানিগুলো দে আর ভেরি চুজি নাও, ঠিক আছে? দে ডোন্ট ওয়ান্ট এক্সপেরিমেন্ট, তারা দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট দে ওয়ান্ট টু হায়ার দিস ক্যান্ডিডেট, দিস ইজ দ্য রাইট ক্যান্ডিডেট। সো এটা একটা চ্যালেঞ্জ। বাট কানাডা থেকে আপনার যেটা অ্যাডভান্টেজ, সো আপনি যখন ইন্টারভিউ দিবেন, they will treat you as if you are one of them, right? So geographic location is not a problem for Canadians. But আমার যেটা পরামর্শ, যে যেহেতু আপনার কাজের ডোমেইন বা ওই ফিল্ডে আমি না, সো আমার পরামর্শ হচ্ছে যে দুইটা জিনিস করতে হবে। এক হলো এখানে ওই রিলেটেড জব খুঁজবেন, খুঁজে আপনি মার্কেটটা বোঝার চেষ্টা করবেন কোন স্টেটে এই জবগুলো বেশি আছে বা কি ধরনের স্কিল সেট চায়, সেই মোতাবেক আপনার একটা মার্কেট স্টাডিটা করতে হবে এবং ইউ হ্যাভ টু বি আপ টু ডেট অন দ্যাট, এন্ড দেন ওইভাবে আপনার রেজুমেটাকে বানাইতে হবে যাতে ওই রিলেটেড জবের জন্য একেবারে আপনি ট্র্যাক রেকর্ড দেখাইতে পারেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএস, মানে কোনো জব পাওয়ার জন্য, যে তারা দেখতে চায় একজন হায়ারিং ম্যানেজার আপনার ট্র্যাক রেকর্ড আছে কিনা, এবং সেই ট্র্যাক রেকর্ড মানে প্রজেক্ট আফটার প্রজেক্ট আর ডিফারেন্ট কোম্পানি, মানে যদি একই টাইপের কাজ হয় ডিফারেন্ট কোম্পানিতে, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ গুড, কিন্তু ওই ট্র্যাক রেকর্ড দেখতে চায় যে ওরকম। অনেকে আছে ধরেন
লেটস সে ধরেন কথা একদম একটা এক্সট্রিম এক্সাম্পল দিই, ধরেন একজন বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করছে, সে এখন ডেটা সায়েন্সে সুইচ করছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট for that person to convince a hiring manager unless you have really built a lot of project that I can go and check. Otherwise it will be very difficult. কিন্তু হ্যাঁ, আপনি যেহেতু লেবার মার্কেট ইন্টেলিজেন্স ওই রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে, সো ওই ট্র্যাকের যত জব আছে দ্যাট উইল বি মাই রেকমেন্ডেশন যে ওই ধরনের জব খুঁজে দেখেন, স্টাডি করে দেখেন এবং অ্যাপ্লাই করেন, টার্গেটেড রেজুমে দিয়ে অ্যাপ্লাই করেন, ওখান থেকে ইন্টারভিউ দেন, তারপরে ওদেরকে বলবেন যে হ্যাঁ তোমরা যদি আমরা অফার দাও আল কাম. I think this should be the strategy. আর কিছু মোস্তফা? না ভাই, থ্যাঙ্কস। Okay, good to কথা hear বলবো from you. ইনশাআল্লাহ। Okay, okay. আচ্ছা, এখানে অনেক কোশ্চেন আসছে, দেখি আমি সবার কোশ্চেনে একটু টাচ করি। আচ্ছা, খোরশেদ একজন বোধহয় হাত রেজ করেছেন না? খোরশেদ, মামুন আপনার সাথে তো কথা হয়েছে না? আশরাফ মামুন হয়েছে স্যার, আগে আরেকটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, একটুখানি আমি খোরশেদের আচ্ছা, শেষ কোশ্চেনটা করেন প্লিজ। হ্যাঁ, খোরশেদ বলেন। আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে পিএইচডি করতেছি এখানে, আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্সে, বাট আমার রিসার্চ ডোমেইনটা টোটালি ডিফারেন্ট। আমি স্ট্যাটিস্টিক্স এর কিছু কোর্স আমার আন্ডারগ্রেড লেভেলে বা মাস্টার্স লেভেলে করেছি, বাট এটা সরাসরি ডাটা সায়েন্সের সাথে রিলেটেড না। সেক্ষেত্রে আমার পিএইচডি রিসার্চ ডিফারেন্ট, বাট আমি কাইন্ড অফ ইন্টারেস্টেড টু সুইচ টু ডাটা সায়েন্স ফিল্ড। সো আসলে আমি একটা ইন্টার্নশিপ পাওয়ার জন্য ট্রাই করতেছি। সো সেক্ষেত্রে আমার আসলে লার্নিং অ্যাপ্রোচটা কেমন হবে, যাতে আমি অ্যাটলিস্ট একটা ইন্টার্নশিপ পর্যন্ত যেতে পারি, দেন আমি ডিসাইড করতে পারি আসলে এই ফিল্ডটা আমার জন্য কিনা বা আমি এটা যেন সুইটেবল কিনা। থ্যাংক ইউ। ওকে, আপনার এই ফিল্ডটা আপনার জন্য সুইটেবল কিনা সেটার জন্য ইন্টার্নশিপ পর্যন্ত যাওয়ার দরকার নাই আমার মনে হয়। এইটা আপনি এখন ধরেন ডেটা সায়েন্সের প্রজেক্ট বলেন, কি ধরনের প্রবলেম সলভ করে, এগুলা অনলাইনে অনেক রিসোর্স আছে। ধরেন আপনি ক্যাগল থেকে শুরু করতে পারেন, দেখেন কি ধরনের প্রবলেম সলভ করতেছে এবং কিভাবে সলভ করে। ডেটা সায়েন্সে আসার জন্য আপনার মানে মানে কোডিং করতে পারতে হবে এবং এটাকে আপনার ভালো লাগতে হবে। ধরেন আমার কাজের ধরেন 70% কাজ হচ্ছে কোডিং করা, ঠিক আছে? তো কোড লেখা এবং কোড নিয়ে সময় কাটানো, এই মেন্টালিটি থাকতে হবে, সেটা আপনি দেখবেন। সো আপনার জন্য সুইটেবল কিনা সেটা আপনি ইন্টার্নশিপ না করেই সেটা আপনি দেখতে পারবেন আর কি। এখন ইন্টার্নশিপ করবেন কখন? যখন আপনি রেডি যে হ্যাঁ আমি আসলে ইন্ডাস্ট্রিতে সুইচ করতে চাই, তখন আপনি ইন্টার্নশিপের জন্য যাবেন। ধরেন আপনার ফার্স্ট ইন্টার্নশিপ হতে পারে তারা তো এখন যেটা হয় যে ইন্টার্নদেরকেও আমরা ওরকম কাইন্ড অফ রিগোরাস ইন্টারভিউ নেওয়া হয় আর কি, কারণ অনেকে অ্যাপ্লাই করে অল্প কিছু পজিশনের জন্য, তখন দেখা হয় যে কে আসলে রেডি। হ্যাঁ, তো সেই রেডিনেসের জন্য আপনাকে কিছু হয়তো গ্রাউন্ড ওয়ার্ক করা লাগবে। ধরেন প্রোগ্রামিং, আপনি দেখাবেন যে আমি এই প্রোগ্রামিং এ দক্ষ, বা আমার ডেটা অ্যানালিসিস করার অভিজ্ঞতা আছে, বা আমি স্ট্যাটিস্টিক্স এর কোর্স নিয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এগেইন ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ। ধরেন একাডেমিয়াতে আমি কোর্স করেছি, দ্যাট ইজ নট এনাফ। মানে একটা সময় ছিল, কিন্তু এখন আর এনাফ না। মানে আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলি হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অফ অ্যাপ্লাইং দিস থিংস, মেশিন লার্নিং বলেন, তারপরে এই ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন বলেন, ড্যাশবোর্ড তৈরি করা বলেন, এই জিনিসগুলার এক্সপিরিয়েন্স আপনার কিছুটা হলেও একাডেমিক এনভায়রনমেন্ট থেকেও ওই এক্সপিরিয়েন্সটা আপনার একটু বিল্ড করতে হবে, যাতে আপনি কনভিন্স করতে পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ আর কি। আর যদি ইন্ডাস্ট্রিতে সুইচ করতে চান, ডেফিনেটলি আপনি পারবেন, যেহেতু আর ম্যাথ ব্যাকগ্রাউন্ডের, ইট শুড বি ফাইন। কিন্তু ওই আপনাকে একটুখানি মানে স্পিড আপ করতে হবে আর কি, মানে আপনার কিছু প্রজেক্ট করতে হবে। এগেন মাই সামারি, আমি যদি সামারাইজ করি যে হায়ারিং ম্যানেজার কি দেখতে চায় যে আপনি কমফোর্টেবল কিনা, আপনি ফ্যামিলিয়ার কিনা দ্য ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ, মানে এই ল্যান্ডস্কেপের ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারেন কিনা, মানে আপনি ধরেন এই অ্যালগোরিদম গুলো সম্পর্কে ফ্যামিলিয়ার কিনা, প্রবলেম কিভাবে সলভ করে সেটা জানেন কিনা, এবং সেটা কিভাবে জানবেন? থ্রু ইউর ওয়ার্ক, নট থ্রু থিওরিটিক্যাল নলেজ বা ইউটিউব ভিডিও দেখে শেখা। আপনার রিয়েল কাজ করবেন, করে আপনি তখন নিজেই বলতে পারবেন যে ওই আই সলভ দ্যাট প্রবলেম, দিস আর দ্য প্রবলেমস আই ডিড, এন্ড তখন ওইভাবে আপনাকে প্রুভ করতে হবে আর কি। বুঝা গেল কৌশল? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অলরাইট, সো আমি আর একটু কোশ্চেন নেই। হাউ ডিড ইউ মুভ ফ্রম একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি? ওকে, সো এটা নিয়ে আসলে মনে হয় আমার ইউটিউবে ভিডিও আছে, বাট এখন ওই দিকে যেতে চাচ্ছি না।
আমি অন্য কোনো সময় হয়তো বলা যাবে আর কি। ওকে, ইন্টারভিউয়ারের উইকেস্ট পয়েন্ট অ্যান্সার দিয়েছি। Those who want to switch career to data science from another field who do not have real experience, what they should do. ওকে, অন্য ফিল্ড থেকে আসার জন্য আমার ডেটা স্কুলে একটা 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 কোর্স আছে, এটার নাম হচ্ছে ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ, ফ্রি কোর্স। ওইটা এনরোল করেন, ওইখানে আমি এই সম্পর্কে অ্যান্সার দিয়েছি আর কি। ঠিক আছে, তো ওইটা আপনি দেখেন তাহলে। Can you please tell me about spatial data science as a student of oceanography? How about this career and job option? Well, again, this is the wrong question. Onto this is the question you should ask yourself and find the answer. Okay, job opportunity কিভাবে খুঁজবেন দেখেন, এটা হচ্ছে আমার এখনকার রেসপন্স। এটা হচ্ছে কি যে how do you know data science is right for you? How do I know if I will get a job or not? You have to find the answer. Just search, in the job portals and see what kind of jobs are available using those keywords. Then you will know the job opportunities and job prospects and what are the requirements and the skills that they're looking for. Okay? হ্যাঁ, আশরাফ বলেন। স্যার আমি আসলে প্রথম দিকের জন্য একটা প্রশ্ন করতে চাচ্ছি, রেজুমি টেইলরিং অ্যাকচুয়ালি। তো রিসেন্টলি আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে আমি আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা স্পেসিফিক কাজ করেছিলাম এখানে আর কি, যে আইডিপি আর কি, ইন্টেলিজেন্ট ডেটা প্রসেসিং, ওই পিডিএফ বা ইমেজ থেকে ডাটা নেওয়া। তো ওটা আমার এক্সপিরিয়েন্স আছে আর কি। সো রিসেন্টলি একটা রিক্রুটার আমাকে এই ইস্যুতে ধর নক করলো, বাট তারা একটা স্পেসিফিক টুল ইউজ করেছে কিনা সেটা জানতে চাচ্ছে। যে এখন তো অনেকগুলো টুল আছে আসলে বাজারে, কিন্তু আমি হয়তো ওই টুলটা ইউজ করে নাই, ডিফারেন্ট টুল ইউজ করছি। তো এইসব ক্ষেত্রে আসলে ওইটা অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? ভেরি গুড। এইটা কিন্তু কমন একটা একটা প্রবলেম স্যার। প্রবলেম। ঠিক আছে, যেমন এটা হলো যে ধরেন লেটস সে বিজনেস ইন্টেলিজেন্স টুল অনেকগুলো আছে, কিন্তু একজন ক্যান্ডিডেটের পক্ষে তো সব বিজনেস ইন্টেলিজেন্স টুল নিয়ে কাজ করার প্রফেশনাল অভিজ্ঞতা থাকা সম্ভব না, রাইট? তাকে তাহলে হয়তো 3-4টা কোম্পানিতে কাজ করা লাগবে, যারা ট্যাবলো, পাওয়ার বিআই, মাইক্রো স্ট্র্যাটেজি, হ্যাঁ ইত্যাদি, ক্লিক ক্লিক কি যেন একটা আছে না, ক্লিক ভিউ, ক্লিক ক্লিক, হ্যাঁ। স্যার। তো ওইটা আপনি বলবেন যে দেখো আমি এইটাতে এক্সপার্ট, এটা নিয়ে আমি কাজ করছি, প্রত্যেকটা বিআই টুল একই কাজ করে, ফাংশনালিটি একই, ঠিক আছে, সো আই ক্যান লার্ন দ্যাট। দ্যাটস ওইভাবে আপনি আনসার দিবেন এবং এই হায়ারিং ম্যানেজার এতে কনভিন্সড হবে। ঠিক আছে, মানে ইনফ্যাক্ট আমরা যাকে হায়ার করছি সে আসলে আমাদের যে বিআই টুল মাইক্রো স্ট্র্যাটেজি ইউজ করে ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য, ওটাতে তার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তার ট্যাবলো পাওয়ার বিআই এক্সপিরিয়েন্স আছে, ফলে আমরা তাকে নিছি আর কি। তো anyway, so that's how you would answer. Thank you, sir. Okay, so all right, now I have a 2-3 years experience as a data scientist or related job in the Europe. Then what is the opportunity for anyone in the US? Yeah, আপনার European experience, it will be counted. Is good, definitely. আপনার ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, সেটা আপনি এখন আপনি জবের জন্য ওই ওই আপনার যে ট্র্যাক রেকর্ড সেই রিলেটেড জবের জন্য আপনি অ্যাপ্লাই করেন, আপনার ওই এক্সপিরিয়েন্স কাজে দিবে আর কি, ইনশাআল্লাহ। ডিরেক্ট হায়ার ভার্সেস এজেন্সিজ লুক লাইক মাফিয়া। ওকে 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 ওকে, সো একজন কোশ্চেন করছেন যে ডিরেক্ট হায়ার ভার্সেস এজেন্সি। এখন ডিপেন্ড করে এজেন্সির উপরে, কোন এজেন্সিতে কাজ করে। যেমন আমি এখন যে সিআরওতে যে রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে আইকনে কাজ করি, বাট আমার ফার্মা কোম্পানি অন্য ফার্মা কোম্পানিতে আমি কাজ করতেছি। সো এরকম লার্জ এজেন্সি ইজ নট ব্যাড, কিন্তু ধরেন যে আপনাকে দেখতে হবে যে কোন এজেন্সিতে কাজ করতেছেন। এগেন ইটস নট মানে আই এম নট রেকমেন্ডিং, বাট আই ট্রাই টু অ্যাভয়েড আমাদের দেশি এজেন্সি আর কি, ঠিক আছে, বা ওই রিজিয়নের এজেন্সি আমি ট্রাই টু অ্যাভয়েড করি। সো বাট ইউ ক্যান ওয়ার্ক। ডিরেক্ট হায়ার ইজ ডেফিনেটলি গুড, ডিরেক্ট হায়ার হলে তো খুবই ভালো, বাট but agency is also fine. এজেন্সিতে জব পাওয়াটা মনে হয় রিলেটিভলি ইজিয়ার, স্পেশালি এট দ্য বিগিনিং। তখন আপনি এরকম 1-2টা এজেন্সিতে কাজ করে অভিজ্ঞতা হলেন, সেটা তখন আপনি সেল করতে পারবেন আর কি। ওকে ওকে, যদি টাইম থাকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, কে এটা? অনেকক্ষণ ধরে বলার স্যার, এমডি রাকিব মৃধা। ওকে ওকে, বলেন সরি বলেন, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট, বাট হয়তো বা আপনি ইন্টারাপ্ট হইতে পারেন। সেটা হচ্ছে স্যার, আমি আসলে
অ্যাকাউন্টিং এ বিবিএ কমপ্লিট করছি। সো নাও আমার ইউকের একটা ইউনিভার্সিটিতে আমার ডেটা অ্যানালিটিক্স এ অ্যাডমিশন প্রসেসিং চলতেছে। সো আপনার কাছে আমার কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই মাস্টার্স এর 1 ইয়ার কোন জায়গাগুলোতে আমি হচ্ছে কিভাবে যদি কিভাবে আমি আগাবো সেটা নিয়ে যদি আমাকে একটু বলতেন, বা কিভাবে রিসার্চ প্রজেক্ট গুলা কাজ করা, প্লাস প্রফেসরদের সাথে খুব কিভাবে ওয়েল কানেক্টেড থাকা, ও ওদের থ্রুতে জবের দিকে মানে জব প্লেসমেন্টের দিকে যাওয়া, এভাবে এগুলো নিয়ে আমাকে যদি একটু বলতেন স্যার। সরি, আমি ফলো করতে পারিনি। আপনি আপনি বললে আপনি এখনো কি একাডেমিতে আছেন নাকি না? আর স্যার আমি হচ্ছে অ্যাকাউন্টিং এ বিবিএ কমপ্লিট করছি। এখন হইতেছে আমি ইউকে তে ডেটা অ্যানালিটিক্স এ এমএসসি করতে যাব। সো ওকে, পড়তে যাবেন। ওকে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তো আপনি হ্যাঁ, আপনি এখন থেকেই জবের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, তাই তো? ওকে, ভেরি গুড। হ্যাঁ, এবং ওকে, ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কিভাবে মানে আমার কানেকশনটা স্ট্রং করব, সেই সাথে ওই এনভায়রনমেন্টের মধ্যে আমি কিভাবে নিজেকে কোপ আপ করবো। আমার অ্যাডমিশন প্রসেসিং চলতেছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমার সবকিছু শেষ হবে। আসলে বুঝছি আপনার কোশ্চেনটা আসলে ক্যারিয়ার রিলেটেড, মানে একাডেমিয়াতে কিভাবে সার্ভাইভ করবেন বা কিভাবে করবেন সেই রিলেটেড। ঠিক ওইখান ডিরেক্টলি থেকে আমার জবে আজকে কিভাবে ওইখান আমার থেকে সাথে কিভাবে ডিরেক্টলি জব এলেন। রাইট। ওকে, আমি ধরেন একাডেমিয়াতে যখন আপনি কিভাবে কোপ আপ করবেন এটা আসলে ডিফারেন্ট ডিসকাশন। ওখান থেকে জবের জন্য কিভাবে যাবেন সেটা অলরেডি আমি কয়েক জায়গায় বলছি, কয়েকবার বলেছি, বাট আবারও বলি। সেটা হলো যে একাডেমিয়াতে ধরেন প্রফেসরের রিসার্চ প্রজেক্টে কাজ করতেছেন, ইট ইজ নট দ্যাট ভ্যালুয়েবল ইন দ্য ইন্ডাস্ট্রি। কিন্তু এটা মানে ধরেন একেবারে এন্ট্রি লেভেল জবের জন্য ঠিক আছে, কিন্তু আপনাকে ওই এন্ট্রি লেভেল জব এর জন্য ওইটা ঠিক আছে, কিন্তু সেটার জন্য আপনাকে স্টিল ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। হ্যাঁ, সেই প্রজেক্টটা যদি আপনি একটা রিয়েল প্রজেক্ট সলভ করেন, ধরেন প্রফেসরের মনে করেন কোনো একটা হসপিটালে বা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে বা কোনো একটা আদার অর্গানাইজেশনে কানেকশন আছে, তাদের একটা প্রজেক্ট আপনি সলভ করলেন, এইটা মোর ভ্যালুয়েবল দেন আমরা যে টিপিক্যাল রিসার্চ করি। হ্যাঁ, সিমুলেশন করে ডেটা জেনারেট করে একটা নতুন থিওরি দিয়ে করলাম। এই নতুন থিওরি দিয়া এটা একাডেমিয়াতে ভ্যালুয়েবল হলেও ইন্ডাস্ট্রিতে খুব একটা ভ্যালুয়েবল না ইন জেনারেল। সো আপনার উদ্দেশ্য থাকবে ওইরকম রিয়েল ইন্টার্নশিপ অথবা রিয়েল প্রবলেম সলভ করা। ওরকম যদি করেন দেন ইউ উইল হ্যাভ দ্যাট অ্যাডভান্টেজ। বুঝা গেল কথাটা? জি স্যার, মানে হইতেছে এমন কোন প্রজেক্টে প্রফেসরের সাথে কাজ করা যেটা আসলেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এবং ইন এডিশন টু দিস যেটা সবচেয়ে বেশি আপনি পাইভটাল বললেন সেটা হইতেছে মানে ইন্টার্নশিপ করা, মানে আমার ডিগ্রি রিলেটেড ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ বা সামনে যেগুলা থাকবে 12 উইকস 10 উইকস এর যে ইন্টার্নশিপ গুলো আছে ওইগুলোর মধ্যে ফোকাস রাখা। রাইট, রাইট, থ্যাংক ইউ সো মাচ স্যার। শিওর। ফাহিম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমি হচ্ছে এখন লামার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আছি। আমার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে এসকিউএল শেখানো হয়েছে। তো আমি নন ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসছি। এখানে জাস্ট হচ্ছে ওরাকলে একটা সার্টিফিকেট নিলাম, 50% নিজে বুঝেছি, বাকিটুকু হচ্ছে এদিক সেদিক থেকে ম্যানেজ করে করছি। তো এই সেমিস্টারে হচ্ছে ট্যাবলু শেখাবে আর স্প্রিং এ হচ্ছে আপনার পাইথন। তো আমি যদি সামার ইন্টার্ন এখন থেকে আরো 6 মাস পরে মানে নেওয়ার জন্য ট্রাই করি, তাহলে নন ব্যাকগ্রাউন্ড থেকে এই একাডেমির এই জিনিসগুলা কি কি প্রেজেন্ট করলে বা বেশি জোর দিলে আমি একটা ইন্টার্ন ইনশিওর করতে পারবো? ওকে, সো আপনি আপনি রাইট ট্র্যাকে আছেন, বাট একটা কারেক্ট করি আপনাকে। সামার ইন্টার্ন কিন্তু 6 মাস, 6 মাস দূরে নাই কিন্তু, ঠিক আছে? সামারের যে ইন্টার্ন হায়ার হবে সেটা শুরু হবে জানুয়ারি থেকে। সো ইউ বেসিক্যালি হ্যাভ লাইক 2-3 মান্থস ওকে। বুঝছেন? অ্যাকচুয়ালি 1 মাস আছে আর কি, অক্টোবর নভেম্বর, ঠিক আছে? ধরেন ডিসেম্বর এইসব দেশে কেউ কাজ করে না, সো স্লো থাকে। সো নভেম্বর টাইম আছে, আর জানুয়ারির হাফ, বাট ওয়েল জানুয়ারি হাফ মানে ফ্রম জানুয়ারি তো ফার্স্ট উইক ওরকম একটু স্লো চলবে। সো বেসিক্যালি আপনার 2 মাস আছে রাফলি। সো ওটা কিন্তু মাথায় রাখেন। ওকে, ইন্টার্নের ওপেনিং হবে ফেব্রুয়ারিতে বা জানুয়ারির শেষে, যারা সামারে হায়ার করবে। তো এটা হচ্ছে একটা গেল। আর আপনি যেহেতু এসকিউএল, তারপরে বিআই টুলস, ট্যাবলো এবং পাইথন শিখবেন, আই থিঙ্ক দিজ আর গুড। মানে আপনি টেকনিক্যালি ইকুইপড থাকবেন, বাট আপনাকে এখন ওই ইন্টার্নশিপটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, খালি সিম্পলি অ্যাপ্লাই করলে সামটাইম ইট ডাজন্ট ওয়ার্ক। তো আমার পরামর্শ হলো ইন্টার্নশিপ সবচেয়ে ভালো পাওয়া যায় লোকালি। আপনি যেহেতু লেমা হচ্ছে টেক্সাসে, রাইট? Yes.
হ্যাঁ, তো সেই আপনি ওইখানে টেক্সাসে এবং আপনার নিয়ার বাই আপনি চেষ্টা করবেন এখন থেকেই খোঁজ রাখা শুরু করেন যে কোন কোম্পানি এবং সেই কোম্পানিতে কার কাজ করে লিঙ্কডইনে দেখবেন তাদের সাথে এখন থেকেই যোগাযোগ শুরু করেন, মানে অ্যাটলিস্ট তাদের সাথে নেটওয়ার্ক এস্টাবলিশ করেন। নাও নেটওয়ার্ক কেমনে এস্টাবলিশ করে এটা এগেইন ইটস এ বিগ টপিক, বাট নেটওয়ার্ক কিন্তু জাস্ট আপনি মেসেজ দিয়ে বললেন যে আমি আপনার সাথে নেটওয়ার্ক করতে চাই, ইটস নট হাউ ইট ওয়ার্কস। বা ধরেন মেসেজ দিলেন দিয়ে বললেন যে আমি আপনাকে অনেকদিন ফলো করি, আমার হেল্প করেন, নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। নেটওয়ার্ক হতেছে যে লিঙ্কডইনে you have to really follow that person for a long time, ধরেন at least 6 months or at least 1 year। এবং কিভাবে ফলো করবেন, you have to engage। সে কিছু পোস্ট করলো, you go there and comment and give some feedback, ask some question, that's how you build up that relationship। and then after 6 months or so, যখন সে আপনাকে চিনবে যে ও আচ্ছা এই ছেলেটা তো আমাকে কমেন্ট করে, আমাকে ফিডব্যাক দেয় বা আমার থেকে কিউরিয়াস, তখন আপনার সাথে একটা নেটওয়ার্কিং কিন্তু হয়ে গেল আর কি। ঠিক আছে, নেটওয়ার্কিং কিন্তু ধরেন আমার মানে বাংলাদেশি যারা 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 কাজ করে, ধরেন ফেসবুকে আমার সাথে আছে 10 বছর ধরে, আমি তাদের চিনিই না। ঠিক আছে, তো আমি যাদেরকে চিনিই না, আপনি 10 বছর ধরে আমার সাথে কানেক্টেড থাকলেই লাভ, থাকলেই কি আর না থাকলেই কি, থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? সো নাও হাউ ডু আই রেকগনাইজ দ্যাট পারসন? যারা আমার সাথে এনগেজড হয়, আমি কিছু পোস্ট দিলে সে কমেন্ট করে, বা ধরেন আইডিয়া এক্সচেঞ্জ হয়, দ্যাটস হাউ আই রেকগনাইজ, রাইট? তাদেরকে আমি হেল্প করতে আগে আসবো। কিন্তু ধরেন একজন আমাকে বললো যে আপনার সাথে আমি 15 বছর ধরে কানেক্টেড, আপনার ফলো করি, বাট ইউ নেভার কমেন্টেড, আই ডোন্ট নো ইভেন ইউ, রাইট? আই ডোন্ট ইভেন নো ইউ। সো আপনাকে ওইটা করতে হবে, ওইভাবে নেটওয়ার্ক এস্টাবলিশ করবেন এবং তারপরে কিছু একটা চাইতে হয়। হুট করে জাস্ট কিছু চাইলে সেটা দেয় না আর কি, মানুষের কাছে পাওয়া যায় না। তো আমার মনে হয় আপনি রাইট ট্র্যাকে আছেন এবং হোপফুলি আপনি একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারবেন আর কি। বাট ইন্টার্নশিপ লোকালি খোঁজার চেষ্টা করবেন এইভাবে, আর অবশ্যই যেগুলো রিমোটলি বা অন্য বড় বড় কোম্পানিতে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আরেকজনকে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। হ্যাঁ আপনাকে তো মানে আমি কিন্তু আপনার কোর্স করি, গুড টু সি ইউ। আপনার কোর্সটা খুবই ভালো লাগছে। আল্লাহ তো আমি হলো এখন আপনার ওই মানে আমি যদিও এখন মানে অনেকদিন ধরে পাইথন ইউজ করতেছি, কিন্তু আমার এই যে লুপ গুলা না, লুপের এই ইস্যু গুলা অনেকদিন ধরে ভিতরে মানে কি বলা যায় যে এই যে এনুমারেট ফাংশনটা যে এত ইউজফুল, আমি খুবই কৃতজ্ঞ। আপনার এই লিঙ্কটা আমার খুবই কাজে লাগছে, আমি খুবই মানে গ্রেটফুল আপনার কাছে যে এই জিনিসটা আমার এত ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি হচ্ছে আপনার স্কিলটা মানে শুরু করব করে আর করা হয় না, বাট আমি রেজিস্ট্রেশন করছি আর কি। এখন আমি হচ্ছে আপনার আমি বেসিক্যালি কাজ করতেছি হলো 2টা প্রজেক্ট নিয়ে। একটা হলো ইমেজ, সো আমার অনেকগুলা ক্যান্সার সেল আছে, সো ক্যান্সার সেলের মুভমেন্ট গুলো আমি ট্র্যাক করার চেষ্টা করতেছি। আমরা ওই ইমেজ নেট একটা ডিপ লার্নিং নেটওয়ার্ক ইউজ করতেছি। আর একটা হচ্ছে যে আমি ওই এলএসটিএম মডেল দিয়ে স্টক মার্কেটের বাই ট্রেড বিভিন্ন ক্যাটাগরি করার চেষ্টা করতেছি শেয়ার গুলাকে বেসড অন সাম এক্সপোজার ভ্যারিয়েবল। তো এই আর কি, আমি মানে জাস্ট ভালো লাগতেছে। এখন আমার হচ্ছে যে আপনার কাছে মেইনলি আসছে যেটা, সেটা হচ্ছে যে আমি জানুয়ারি থেকে আর কি করব আর কি, মানে আপনার অ্যাপ্লাই করব জবের জন্য, ফুল টাইম জবের জন্য। এখন আপাতত আমি প্ল্যান করতেছি যে হচ্ছে যে সামারটা মূলত হচ্ছে যে থিসিসটা লিখে টিকে জমা দেবে, মানে গ্রাজুয়েশন করার প্ল্যান হচ্ছে জুলাই অগাস্টে আর কি। তো আমি জানুয়ারি থেকে আসলে ইন্ডাস্ট্রিতে নক করব। তো আমাদের আইএসআরটির বেশ কয়েকজন আছে, তানভীরকে তো আপনি মনে হয় চিনেন, এফডিএ তে আছে, আমি বেশ কয়েকজনকে নক করছি আর কি। তো আমাকে জাস্ট আপনি একটু বলেন যে আমার আসলে এখন কি করা দরকার ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য আর কি। Well, definitely. Thank you. আমার কোর্স কাজে লাগছে এটা জেনে ভালো লাগলো। অবশ্যই ইন্ডাস্ট্রি ঢোকার জন্য এই আপনার আমি আপনার স্টুডেন্ট, আপনি সেটা হলো যে না অসুবিধা নাই। আমি বলবো যে সবাইকে যেটা বলি যে আসলে ইউএসএ তে এত অপরচুনিটি, ফলে আপনাকে ঠিক করতে হবে যে আসলে কোন লাইনে যাবেন। ধরেন আপনি যদি এফডিএ ওই লাইনে যেতে চান, তো সেটার জন্য এক ধরনের স্কিল সেট। আপনি যে জেনারেল ইন্ডাস্ট্রিতে যেতে চান, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সে, সেটার জন্য কাইন্ড অফ এক ধরনের স্কিল সেট। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে যেতে চাইলে লিটল বিট ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল সেট লাগবে। তো
যে লাইনে কাজ করার ইচ্ছা সেই লাইনের জব ডেসক্রিপশন গুলা পড়া, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। আমি এবং একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমি গত 2 বছর জায়ন ব্যাংক, আমাদের এই ইউটা, নেভাডা, ক্যালিফোর্নিয়া, এটা একটা বিশাল ব্যাংক গ্রুপ আর কি, জায়ন ব্যাংক আর কি। আমি ওখানে গত 2 বছর আর কি ইন্টার্ন করছি আর কি। তো আমি মডেল রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইন্টার্ন করছি আর কি। তো আমার ওদের কাজগুলা খুবই ভালো লাগছে আর কি। আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করার খুব ইচ্ছা। ওকে, ভেরি গুড। তো এটা তো এই যে রিস্ক প্রেডিকশন, এটা কিন্তু একটা বিগ এরিয়া মেশিন লার্নিং এর। হ্যাঁ, তো রিস্ক প্রেডিকশন এটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো স্কিল, এবং এইটাকে সেল করতে হবে। এটাকে সেল করা সহজ, সেল করা যাবে, এবং এটা ইউনো সব ডোমেইনেই অ্যাপ্লাই করা যায়। মার্কেটিং এ করা যায়, রিটেইলে করা যায়, হেলথ কেয়ার করা যায়, সবখানে করা যায়। সো এইখানে তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করছে, বাট ওটাই আর কি, ওই জিনিসগুলো ওইভাবে বলতে পারা, এবং কি কাজ করা হয়েছে, কি কাজ করেছেন সেইটা সুন্দর করে উপস্থাপন করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। এগেন, যেটা মনে রাখতেন যে টেকনিক্যাল স্কিল কিন্তু পরে, টেকনিক্যাল জিনিসটা বলবেন সবার শেষে, এবং বলে ছেড়ে দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর আই ক্যান গো মোর। ঠিক আছে, কিন্তু ওই মেইন প্রবলেমটা সলভ করছেন কি সেইটা বলতে পারতে হবে। ডেফিনেটলি হায়ারিং ম্যানেজাররা বা রিক্রুটাররা আপনার টেকনিক্যাল, মানে রিক্রুটার মানে ফার্স্ট স্টেজের রিক্রুটার না, যারা ওই হায়ারিং টিমের রিক্রুটাররা, ধরেন আমি যদি কারোর ইন্টারভিউ নিই, অবশ্যই তার টেকনিক্যাল খানিকটা বাজাতে দেখতে হবেই, সেটা দেখবে, কিন্তু আসলে কি প্রবলেম সলভ করছে ওইটা যদি ঠিক মতো বলতে না পারে, তাইলে আসলে মানে বিগ নো নো, মানে বলছে ও আচ্ছা সে কি করছে এটাই বলতে পারতেছে না, তাহলে তো সে টিমে কাজ করবে কেমনে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। ভেরি গুড। বাট আমার এমনিতে মনে হয় আমার হচ্ছে এই যে মানে ইন্টার্নশিপের কিছু ইন্টারভিউ দিছি, ওগুলার কিছু এক্সপেরিয়েন্স আছে, কিন্তু জব ইন্টারভিউটা কিরকম হয়, মানে আমি জানুয়ারি থেকে ঢুকবো, তো এই জন্য জানতে চাচ্ছি আর কি। ওই তো যেটা বললাম যে যে কোনো ইন্টারভিউতেই মানে ফার্স্ট রাউন্ডে হচ্ছে ইউজুয়ালি রিক্রুটাররা ইন্টারভিউ নেয়, ইটস জাস্ট এ স্ট্যান্ডার্ড স্ক্রিনিং ইন্টারভিউ, যে কি করছে, কদিনের অভিজ্ঞতা, এই ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ জানে কিনা এসব। এরপরে হচ্ছে অ্যাকচুয়াল টিমের ইন্টারভিউ। তো টিমের ইন্টারভিউ যেরকম আমি একটু আগে বলছি শুরুতে, সেটা সেরকমই আর কি, টেল মি অ্যাবাউট ইউ, এবং তারপরে জাস্ট কনভারসেশন, মানে ওই জব ডেসক্রিপশনে যা থাকবে সেই ধরনের কাজ। বাট এট এ ভেরি হাই লেভেল কি কি প্রজেক্টে কাজ করছেন সেই জিনিসটাই আপনাকে একদম সুন্দর করে উপস্থাপন করতে হবে। অবশ্যই রেজুমে ইনফ্লেট করা যাবে না, যেটা যতটুকু করা হয়েছে সেই জিনিসটা প্রেজেন্ট করাটাই ভালো। এটাই হচ্ছে সেফার আর কি, আমার কাছে মনে হয়। ঠিক আছে, অলরাইট, ভেরি নাইস টকিং উইথ ইউ। সো লেট মি অ্যানসার সাম আদার কোয়েশ্চেন। সো একজন প্রশ্ন করছেন যে, থ্যাংক ইউ সো মাচ এগেন। স্যার আচ্ছা, কেউ আরো কারো প্রশ্ন? অ্যাগেইন একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ, ইন্টারভিউ থেকে ইন্টার্নশিপ না পাওয়ার ছোট ছোট কারণগুলা কি হইতে পারে, বা কি কি সিলি সিলি মিস্টেক গুলা স্টুডেন্টরা করে ইউজুয়ালি? এটা তো এটা তো ধরেন যে ওই যে একই 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 অ্যান্সার দিব আমি, সেটা হলো যে ফিটনেস, লাইক আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারলেন কিনা। ওইটা হচ্ছে সবচেয়ে বড় স্কিল, মানে তারা যাতে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে যাতে বুঝতে পারে যে হ্যাঁ, ইটস এ গুড পারসন, পারসন দ্যাট উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। ইউ সি, সেটা হলো যে আপনার নিজের সম্পর্কে বলা এবং কমিউনিকেট করতে পারা। আমার কাছে মনে হয় টেকনিক্যাল অ্যাবিলিটির চেয়ে ওই কমিউনিকেশন অ্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর টেকনিক্যাল স্কিল তো থাকতেই হবে। এবং বিলিভ মি অর নট, আপনার ইভেন সিম্পল এক্সেল যে ভালো জানে, সেও কিন্তু ইন্টার্নশিপ পাইতে পারে, ডেটা সায়েন্স ইন্টার্নশিপ, সে যদি নিজেকে ওইভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে আর কি। সো এটা ইম্পর্টেন্ট। কিন্তু মোর অ্যান্ড মোর আমি যেটা দেখতেছি যে ছেলেপেলেরা প্রেজেন্ট করতে পারে না। কি করে? শুরুতেই বম থ্রো করে। কি থ্রো করে? ও আই বিল্ড এ ডিপ লার্নিং মডেল। এগেইন আই সে রিমেম্বার দিস, উই ডোন্ট কেয়ার। ওকে, সো আমি এটা কেন বলতেছি এইভাবে, যাতে আপনার মনে থাকে, ওকে, রিয়েলি উই ডোন্ট কেয়ার, উই ওয়ান্ট টু নো হোয়াট ইউ ডিড, হোয়াট প্রবলেম ইউ সলভ। বিকজ আপনি যদি শুরুতে বলেন ডিপ লার্নিং, নাও থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে, ডিপ লার্নিং, আই ডোন্ট নো হোয়াট প্রবলেম হি সলভ, think about it, right? So you have to tell what problem you solve, then you get there, okay, then you have to tell me, right? So this is the blunder that most people do, so don't do that. Yeah, মানে so always ম্যাটার think about করে my আসলে perspective.
Yeah. আসলে স্যার যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি কোন প্রবলেমটা সলভ করছি এবং সেটা কিভাবে সলভ করছি সেটা Right. সুন্দরভাবে প্রেজেন্ট Right. করা ইন্টারভিউয়ারের কাছে। Exactly. Yeah. Exactly. এন্ড সেই সাথে হতেছে আমার স্কিল, রিকোয়ার্ড স্কিল Right. যে Right. এই Right. স্পেসিফিক এই ইন্টার্নশিপটার জন্য আর কি। অনেক সময় হ্যাঁ, অনেক সময় এই জিনিসটা বুঝাতে হয় যে এই প্রবলেমটা কেন ইন্ডাস্ট্রির জন্য একটা সাচ এ বিগ প্রবলেম, এটাও ধরেন এক দুই কথায় বলে দিবেন আর কি। যেমন ধরেন আমি এখন যে প্রবলেম নিয়ে কাজ করতেছি সেটা হলো ধরেন এরকম, এটা যদি আমরা একটা ভালো সিগন্যাল পাই দেন ইট কুড ইনিশিয়েট এ বিলিয়ন ডলার্স, well not billion dollars, $1 million clinical trial. It could initiate that যদি আমরা এরকম কিছু করতে পারি। সো ইট ইজ দ্যাট হাই ইম্প্যাক্ট। সো এটা আপনি বলবেন ইউনো আমি ওই ধরনের কাজ করছি যেটা পরবর্তীতে এই কাজ মানে এরকম একটা বিগ প্রজেক্টে পরিণত হয়েছে। তো এই ধরনের জিনিস বললে ভালো আর কি, যদি বলতে পারেন, যদি এরকম অভিজ্ঞতা থাকে। ওকে, অলরাইট, এনি আদার কোশ্চেন? থ্যাংক ইউ ওকে, স্যার। আমার টাইম অলমোস্ট শেষ, 1.5 hour। আমি কয়েকটা কুইকলি আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে আজকে শেষ করে স্যার দিব। আমার একটা দরকার হলে কোশ্চেন এরকম ছিল, বলতে মিটিং পারবো? আরেকদিন করা যাবে। আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে নিই, হ্যাঁ, তারপর আমি আপনার কোশ্চেন নিচ্ছি একটুখানি কুইকলি। সো হায়ারিং ম্যানেজাররা ডেটা সায়েন্স স্কিল সার্টিফিকেট, IBM, ইউডেমি এগুলার ভ্যালু দেয় কিনা? আসলে এগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি যেটা বলছিলাম যে এগুলার আসলে কোনো ভ্যালু নাই, মানে জব পাওয়ার ক্ষেত্রে কোনো ভ্যালু দেয় না, বাট ভ্যালু আছে কিভাবে, যে ইট ডেমনস্ট্রেটস দ্যাট আপনি একটা প্রসেসের মধ্যে গিয়ে সার্টিফিকেশন নিতে পারছেন। কিন্তু হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ এগেইন আপনাকে বলতে পারতে হবে যে এই কোর্সের সার্টিফিকেশনে আপনি কি প্রজেক্ট করছেন, কেন ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট, সেটা কিভাবে সলভ করলেন। দ্যাট ইজ far more important than your IBM certificate, a piece of paper. Piece of paper has no value to me. Okay, most hiring managers don't care. কিন্তু what they care is what problem did you solve, why it was interesting. এবং যেটার আগে আমি বলছি, do not show on your portfolio Titanic dataset, Boston housing, MNIST dataset, lung cancer dataset. Nobody wants to hear those. Don't show those. ওগুলারে পিটায়া ভর্তা বানায় ফেলা হয়েছে, ওগুলা আমার কেউ শুনতে চায় না। ওগুলো শুনলে we run away from those. No, I don't want to hear that. Show me something that is unique that you did. ওইটা আমি কিউরিয়াস টু লার্ন। সো ওই ধরনের পোর্টফোলিও প্রজেক্ট আপনার করতে হবে। অলরাইট, অলরাইট। Okay, so I used to add a few work example dashboard MIS with my CV combined. Is it a good approach to showcase my previous work while applying? Previous work, company work যদি হয়, no, that's not a good idea. ধরেন একজন প্রশ্ন করছেন যে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল আমি দেখাবো কিনা, ওইটা যদি কোম্পানির কাজের ওয়ার্ক হয়ে থাকে, you should not do that because it's a proprietary work. You are not supposed to share that with anyone. You can mention it on your resume, but you cannot provide details on the resume or publicly posting something. Okay, you can talk about that during the interview only, when it is unrecorded or something like, because it's a company's proprietary thing, you cannot share. Think about it. If you are sharing your previous company's secret with the current company will not hire you because they know you will do the same thing with this company, right? So don't do that. But আপনার previous technical work ধরেন আপনি নিজে করছেন বা যেগুলো পাবলিকলি শেয়ারেবল, পারমিসিবল, সেগুলো আপনি শেয়ার করতে পারেন। বাট ইউজুয়ালি এগুলো সাধারণত লিঙ্ক থাকলে ভালো, ওই রেজুমের মধ্যে লিঙ্ক রেখে দিবেন, কেউ যদি যায় ক্লিক করে দেখতে পারে। কিন্তু ওই সাবমিট করার সময় যদি কেউ না চায় তাহলে ওগুলা অ্যাটাচ করার দরকার নেই, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলি, গিটহাব রিপোজিটরি লিঙ্ক দেয় অনেকে। আমি অনেকের গিটহাব রিপোজিটরিতে গিয়ে কিচ্ছু পাই না, মানে তারা জাস্ট একটা গিটহাব অ্যাকাউন্ট ওপেন করছে। দ্যাটস নট হোয়াট ইট মিনস। ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট দেয়ার। ধরেন আপনার যদি অনেক একটা গিটহাব একটা রিপোজিটরি থাকে, সেখানে যদি ধরেন আপনার ধরেন লেটস সে 10টা প্রজেক্ট আছে, কিন্তু 10টা প্রজেক্ট ইউ ডোন্ট ওয়ান্ট টু শো 10টা প্রজেক্ট বিকজ ওগুলো ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? তাহলে মানুষ যে দেখলো যে আপনি কি করছেন, ঠিক আছে? মেক শিওর that what you show is what is there. Okay, don't just share in link. Okay, তারপর হচ্ছে যে বাংলাদেশ থেকে উন্নত দেশে রিমোট ইন্টার্নশিপ, আমি অলরেডি আনসার দিয়েছি। Bangladeshi residents, is there any way to get an internship in USA? I already answered.
while applying for entry level position, okay, এটা আমি answer করেছি. All right, I think I answered all of them. Now, এখানে একজন answer করছিলেন, পরশ, right? পরশ, বলেন। জি স্যার, আমি স্যার হচ্ছে এই মুহূর্তে স্যার আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডির জন্য ট্রাই করতেছি মূলত। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে ডাটা সায়েন্সে শিফট করাটা কিরকম পসিবল? মানে সেটার জন্য কি আমাকে ডাটা সায়েন্সের জন্য আলাদাভাবে কোনো এমএস ডিগ্রি টিগ্রি লাগবে, নাকি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি বা এমএস থেকে আমি ডাইরেক্ট শিফট করতে পারবো? Okay, very এটাই good. মূলত আমার কোশ্চেন। আপনি আমার ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ কোর্সটা করেছেন? না স্যার, আমি গুগল এরটা করতেছি স্যার। Okay. গুগল এর স্যার, না, গুগলের কোনটা? গুগলের ডেটা সায়েন্স? গুগলের স্যার ওই যে কোর্সেরাতে যেটা আছে স্যার, ওই যে গুগলের ডাটা অ্যানালিস্ট প্রজেক্ট যেটা স্যার, বুঝছি। 8 মাস না, এটা ইট ইজ গুড, length। ওটা ভালো আপনি করেন, কিন্তু ধরেন গুগলের ওই কোর্স, ইট উইল নট অ্যান্সার ইউর কোয়েশ্চেন, রাইট? জি স্যার। তো আমি যেটা আমি যে কোর্সটা বানায় রাখছি, দ্যার ইজ এ রিজন ফর দ্যাট। বিকজ আপনি যে কোশ্চেনটা করলেন, এই কোশ্চেনটা আমি সবসময় পাই যে আমি এই ফিল্ড থেকে ডেটা সায়েন্সে যাবো কিনা, বা কিভাবে যাবো, বা আদৌ যাওয়া ঠিক হবে কিনা। এগুলোর অ্যান্সার আমি দিয়েছি আমার ওই ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ কোর্সে। আমি সংক্ষেপে এখানে বলি যে আপনি অলওয়েজ সুইচ করবেন, আপনি যে ডিসিপ্লিনে আছেন সেই ডিসিপ্লিনেই থাকবেন, থেকে আপনি ডেটা সায়েন্সের টুল নিয়ে এসে কিভাবে নিউ ভ্যালু অ্যাড করবেন, দ্যাট শুড বি ইউর অ্যাপ্রোচ। আপনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতেছেন, সো ইউ হ্যাভ টু ফাইন্ড অপরচুনিটি হাউ ডেটা সায়েন্স ক্যান হেল্প ইউর ডিসিপ্লিন ইমপ্রুভিং দ্য প্রসেস অর হোয়াট এভার। সেইভাবে আপনি ডেটা সায়েন্সের জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। আমি কখনোই রেকমেন্ড করি না, ধরেন আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আপনি এখন ডাক্তারদের সাথে গিয়ে কাজ করবেন। নো, আই ডোন্ট রেকমেন্ড দ্যাট। মানে জাস্ট আমি গিভিং ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। সো জি স্যার। again, what is the summary? আপনি কোর্সটা করতে পারেন only 40 minutes, again free. I'm not selling anything. So you have to understand those kind of metadata. We call it like a metadata. You need to know before you learn the skills. You need to know the landscape, and that's kind of my metadata that you need to be familiar with. Okay, so hopefully আপনি স্যার ওটা কি আপনার স্যার ইউটিউবে পাওয়া যাবে স্যার, ওই জিনিসটা যেটা ইউটিউবে বললেন স্যার? থাকতে পারে। আমার dataschool.org ওই সাইটে যাবেন, গিয়ে আপনি দেখেন ডেটা সায়েন্স ল্যান্ডস্কেপ নামে একটা কোর্স আছে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আপনি জানেন তো না, dataschool.org নামে একটা পেজ আছে, জি স্যার, জি ওখানে স্যার। একটা সাইট আছে, ওখানে খুঁজে দেখেন আর কি পাবেন আর কি। অলরাইট, ওকে, আমার মনে হয় উই আর ওকে। আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আই থিংক আমাদের অনেক লম্বা আলোচনা হলো। ইফ there is no other question, then we can end the discussion. এবং I really appreciate it, সবাই আপনারা জয়েন করছেন, আমি খুবই হ্যাপি। সবাই ভালো থাকেন, তাহলে আবার কথা হবে। আজকে শেষ করে দিই, হ্যাঁ? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।